বধূর সাজে বসে আছে বৃষ্টি। বৃষ্টিকে ঘিরে বসে আছে বৃষ্টির সমবয়সী অনেক মেয়ে। সবাই বৃষ্টির সাথে মজা করছে, দুষ্টুমি করছে। বৃষ্টির মনটাও খুব খুশি, হেসে হেসে কথা বলছে সবার সাথে। একটু পরেই নীলের সাথে বিয়ে হবে বৃষ্টির। নিজের পছন্দের মানুষের সাথে বিয়ে হবে বলে আনন্দ যেন আর শেষ হচ্ছে না বৃষ্টির মনে। হঠাৎ নীলের মা এসে বৃষ্টিকে বলল, দেখি দেখি আমার নীলামাকে কেমন লাগছে দেখি। মাশাল্লাহ, আমার নীলামাকে বধূ সাজে একদম রাজরানীর মতো লাগছে। আমার ছেলেটার কপাল খুব ভালো, তাই তোর মতো একটা জীবন সঙ্গী পাচ্ছে ও। নীলের মায়ের কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল বৃষ্টি। বৃষ্টিকে লজ্জা পেতে দেখে নীলের মা বলল, এত লজ্জা পেতে হবে না মামুনি, একটু পরেই কাজী সাহেব আসবেন বিয়ে পড়াতে। আমি এখন আসি। এই তোরা আমার নীলামায়ের দিকে খেয়াল রাখিস। কথাটা বলে বৃষ্টির কপালে চুমু এঁকে দিয়ে চলে গেল নীলের মা। বৃষ্টি লজ্জা মাখা মুখ করে বসে রইল। হাত যে তার খুব আনন্দের একটা দিন। তার ভালোবাসার মানুষ নীলের সাথে তার বিয়ে হচ্ছে, ভাবতেই ভাল লাগছে বৃষ্টির। একটু পর দুজন মেয়ে এসে সবাইকে সহ বৃষ্টিকে বলল, নীলা ভাবি, নিচে চলো, কাজী সাহেব আসছেন, তোমাদের বিয়ে পড়ানো হবে এখন। মেয়ে দুটোর কথা শুনে লজ্জা রাঙা মুখ করে উঠে দাঁড়ালো বৃষ্টি। তারপর সবার সাথে নিচে নেমে গেল। নীল আর বৃষ্টিকে সামনাসামনি দুটো স্টেজে বসানো হলো। বৃষ্টি আর চোখে তার ভালোবাসার মানুষ নীলকে একবার দেখে নিল। শেরওয়ানিতে বেশ সুন্দর লাগছে নীলকে, আর নীলের চোখও এখন তার নীলার দিকে। নীল দেখতে বেশ হ্যান্ডসাম, 5 ফুট 10 ইঞ্চি লম্বা, গায়ের রং উজ্জ্বল শ্যাম, বেশ বডি বিল্ডারও আছে। শেরওয়ানিতে যেন আরও বেশি সুন্দর লাগছে আজ নীলকে। কাজী সাহেব এসে বিয়ে পড়াতে শুরু করলেন। কাজী সাহেব যখনই বৃষ্টিকে কবুল বলতে বললেন, তখনই অনেকগুলো কালো পোশাক পরা লোক হনহনিয়ে ঢুকলো বাসার ভেতর। আর তাদের পেছন পেছন ঢুকলো একজন সুদর্শন ছেলে, প্রায় 6 ফুট হাইট, গায়ের রং ফর্সা, চুলগুলো অনেক সিল্কি আর স্টাইল করা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, আর বডি বিল্ডার। হাতে সিগারেট নিয়ে খেতে খেতে বাসার ভেতরে ঢুকলো সে। তারপর সোজা চলে গেল বৃষ্টির কাছে। ছেলেটাকে দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে, কেউ কিছুই বুঝতে পারছে না। হঠাৎ নীলের বাবা বলে উঠল, এ কি, আপনারা কারা? আমার বাসার ভেতরে এলেন কি করে? সিকিউরিটি, সিকিউরিটি! এতটুকু বলতেই ছেলেটি পিস্তল হাতে ওপর দিকে ফাঁকা গুলি করল। সাথে সাথে ভয়ে জড়সড় হয়ে গেল সবাই। তখন ছেলেটি নীলের বাবার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মিস্টার খান, এখানে সিকিউরিটিকে ডাকার কি আছে? আমার সাথে কথা বলুন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। নইলে কি হবে তা হয়তো এটা দেখে বুঝতে পারছেন। হাতের পিস্তল ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে বলল ছেলেটা। ছেলেটার কথা শুনে কিছুটা ভয় পেল নীলের বাবা, কিন্তু নীল ভয় না পেয়ে এগিয়ে এসে বলল, কে আপনারা আর এখানে কি চাই? এটা কোনো গুন্ডামির করার জায়গা নয় যে আপনারা এখানে গুন্ডামি করবেন। নীলের কথা শুনে ছেলেটি ভয়ানকভাবে হাসতে লাগলো। তারপর হাসি থামিয়ে বলল, আরে মিস্টার নীল আহমেদ, তোমাকে কে বলল যে এখানে আমি গুন্ডামি করতে এসেছি? আমি তো এখানে আমার বউকে নিতে এসেছি, যাকে এখন তুমি বিয়ে করতে চাচ্ছিলে। ছেলেটার কথা শুনে রাগে আগুন হয়ে গেল নীল। এদিকে বৃষ্টি ভয়ে গুটিসুটি মেরে বসে আছে। নীল রেগে গিয়ে বলল, হোয়াট ডু ইউ ম্যান? মুখ সামলে কথা বলুন, কে আপনি আর এখানে এসে এসব বলার মানে কি? আমি কি জানতে চাও? তাহলে শোনো, আমি তোমার হবু বউয়ের প্রথম এবং শেষ স্বামী, হাসান চৌধুরী শ্রাবণ, যাকে 1 বছর আগে বিয়ের রাতে ছেড়ে চলে এসেছিল তোমার হবু বউ বৃষ্টি। শ্রাবণের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আর নীল দুপা পিছিয়ে গিয়ে বলল, আপনি এসব কি বলছেন? নীলা বিবাহিত, আর আপনি ওনার স্বামী। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ দেখতে চাও? ওয়েট। কথাটা বলে বৃষ্টির কাছে এগিয়ে গেল শ্রাবণ। তারপর বৃষ্টির দিকে ঝুঁকে বলল, সুইটহার্ট, আমি কি এত তাড়াতাড়ি ভুলে গেছো তুমি? এখানে সবাইকে বলে দাও, আমি তোমার স্বামী শ্রাবণ, আর তুমি আমার বউ বৃষ্টি। শ্রাবণের কথা শুনে উঠে দাঁড়ালো বৃষ্টি। তারপর রাগী গলায় বলল, আমি বৃষ্টি নই, আমার নাম নীলা, আর আমি চিনি না আপনাকে। কে আপনি? কেন করছেন এমন এখানে এসে? বৃষ্টির কথা শুনে রাগ উঠে গেল শ্রাবণের। শ্রাবণ রাগী গলায় বলল, বৃষ্টি, আমি জানি তুমি আমায় খুব ভালো করে চিনতে পারছো, কিন্তু নাটক করছো আমার থেকে বাঁচতে। সেটা তো সম্ভব নয় সুইটহার্ট, তোমাকে তো আমার সাথে যেতে হবে। না, নীলা নাটক করছে না বাবা, নীলা সত্যি কথাই বলছে।
পেছন থেকে বলে উঠল নীলের মা। নীলের মায়ের কথা শুনে পেছনে ঘুরে ভ্রু কুঁচকে নীলের মায়ের দিকে তাকালো শ্রাবণ। নীলের মা শ্রাবণের সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, তুমি হয়তো সত্যি বলছো বাবা, কিন্তু নীলাও কিন্তু মিথ্যে বলছে না। ও তোমাকে সত্যি চিনতে পারছে না, কারণ 1 বছর আগে আমাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে নীলা নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। নীলের মায়ের কথা শুনে অবাক চোখে বৃষ্টির দিকে তাকালো শ্রাবণ। তারপর নীলের মায়ের দিকে তাকিয়ে বলল, এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিক বলছি বাবা। নীলাকে আমরা 1 বছর আগে একদিন গভীর রাতে আমাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হওয়া অবস্থায় পাই। সেই অ্যাক্সিডেন্টে নীলা ওর মাথায় অনেক চোট পায়, যার ফলে ওর মন থেকে পুরনো সব স্মৃতি মুছে গেছে। তারপর থেকে আমরা অনেক খুঁজেছি ওর বাড়ির লোককে, কিন্তু কাউকে পাইনি। তখন নীলাকে আমি আমার নিজের মেয়ে মনে করে আমার কাছে রেখে দিই। আর এই 1 বছরে আমার ছেলে নীল আর নীলামা একে অপরকে পছন্দ করতে শুরু করে। তাই আমরা নীলের সাথে নীলার বিয়ে দিচ্ছিলাম আজ। কিন্তু আমরা কখনো ভাবতে পারিনি আজকে কেউ একজন আসবে ওর আসল পরিচয় নিয়ে, আর সেটাও ওর স্বামী। আমি এনাকে চিনি না মামুনি। তুমি এনার কথা বিশ্বাস করে আমায় এনার সাথে যেতে বলো না প্লিজ। আমি নীলকে ভালোবাসি। আমি নীলকে ছাড়া অন্য কাউকে আমার স্বামী হিসেবে মানতে পারবো না। প্লিজ মামুনি, তুমি আমাকে এই সন্ত্রাসীটার হাতে তুলে দিও না। বৃষ্টির কথা শুনে মাথা গরম হয়ে গেল শ্রাবণের। শ্রাবণ বৃষ্টির হাত ধরে টান দিয়ে এক ঝটকায় বৃষ্টিকে নিজের বুকে নিয়ে নিল। তারপর বৃষ্টিকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে বলল, তোমাকে তো আজ আমার সাথে যেতে হবে সুইটহার্ট। তোমার সাথে যে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে, সেটা তুমি চাও আর না চাও। কথাগুলো বলেই বৃষ্টির মুখে রুমাল চেপে ধরে বৃষ্টিকে অজ্ঞান করে ফেলল শ্রাবণ। তারপর কোলে তুলে নিয়ে বলল, আমি ওকে নিয়ে যাচ্ছি। এতদিন আমার বৃষ্টিকে আপনাদের বাসায় নিজের মেয়ের মতো করে রেখেছিলেন বলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি ঢাকার নাম্বার 1 বিজনেসম্যান হাসান চৌধুরী শ্রাবণ। আপনাদের কখনো কোনো প্রয়োজন হলে অবশ্যই আমায় জানাবেন, আমি আপনাদের সহযোগিতা করব। কথাগুলো বলেই বৃষ্টিকে নিয়ে চলে যেতে নিল শ্রাবণ। আর তখনই শ্রাবণের সামনে বাধা হয়ে দাঁড়ালো নীল। নীল শ্রাবণের সামনে দাঁড়িয়ে বলল, দাঁড়ান মিস্টার শ্রাবণ, আপনি এভাবে নীলাকে কোনো প্রমাণ ছাড়া নিয়ে যেতে পারেন না। আর তাছাড়া নীলা অতীতের সব কথা ভুলে গেছে। নীলা এখন আপনাকে আর চেনে না। নীলা আমায় ভালোবাসে আর আমিও নীলাকে। আপনি ওকে এভাবে নিয়ে যেতে পারেন না এখন থেকে। নীলের কথা শুনে বাঁকা হেসে শ্রাবণ বলল, কি আটকাবে আমায় বৃষ্টিকে নিয়ে যাওয়া থেকে? তুমি, নীলা আহমেদ? হ্যাঁ, আমি আপনাকে আটকাবো, কারণ আমি নীলাকে ভালোবাসি আর নীলাও আমার ভালোবাসে। আজ আমাদের বিয়ে, আপনি হঠাৎ কোথা থেকে এসে নিজেকে নীলার স্বামী বলে দাবি করেন। এটা আর কেউ মানলেও আমি মানব না। নীলের কথা শুনে রাগ যেন মাথায় উঠে গেল শ্রাবণের। শ্রাবণ নীলকে কিছু বলবে তার আগেই নীলের বাবা এসে নীলকে থামিয়ে দিয়ে বলল, আপনি কিছু মনে করবেন না মিস্টার শ্রাবণ চৌধুরী। নীল ছেলে মানুষ, তাই আপনাদের ব্যাপারে ভালোভাবে না জেনে এমন বলছে। আপনি নীলকে নিয়ে যান, কোনো প্রমাণ চাই না আমাদের। নীলের বাবার কথা শুনে নীল অবাক হয়ে বলল, আব্বু, তুমি এসব কি বলছো আব্বু? চেনা নাই জানা নাই, কোনো প্রমাণ ছাড়াই তুমি এভাবে আমার নীলাকে ওনার হাতে তুলে দিতে পারো না। এটা আর কেউ মানলেও আমি মানব না। নীলের কথা শুনে নীলের হাত ধরে কিছুটা দূরে নিয়ে গেল নীলের বাবা। তারপর নীলের হাত ধরে আস্তে আস্তে বলল, নীল, কি করছো তুমি? তুমি জানো না শ্রাবণ চৌধুরী আসলে কে? ঢাকার এমন কোনো মানুষ নেই যে চেনে না একে। বিজনেসে যেমন উনি সবার সেরা, তেমনি ঢাকা শহরের জন্য উনি। গত 1 বছর হলে ওনার কোনো খোঁজ খবর ছিল না। সবাই ভেবেছিল উনি মারা গেছে। জানি না কি হয়েছিল, কিন্তু উনি যখন আবার ফিরে এসেছে তখন তাহলে নিশ্চয়ই ওনার রূপটা আগের চাইতে আরো ভয়ানক। এখন ওনাকে বাধা দিতে গেলে উনি তোমাকে খুন করতে দুবার ভাববে না। তাই বলে ওনাকে ভয় পেয়ে নিজের ভালোবাসার মানুষকে এভাবে কোনো প্রমাণ ছাড়া ওনার সাথে নিয়ে যেতে দিব না আব্বু। দরকার হলে আমি পুলিশের কাছে যাব, তবুও আমি ওনাকে এভাবে আমার নীলাকে নিয়ে যেতে দিব না। নীলের কথা শুনে নীলের বাবা কিছু বলার আগে শ্রাবণ বলে উঠল, নীলা আহমেদ, তুমি এখনই শ্রাবণ সম্পর্কে কিছুই জানো না, তাই তুমি এসব বলার সাহস পাচ্ছ। পুলিশের কোনো ক্ষমতা নেই এই শ্রাবণ চৌধুরীকে কিছু করার বা বলার। বাট আমি তোমাদের কারো কোনো ক্ষতি করব না, কারণ তোমরা আমার বৃষ্টিকে এতদিনের যত্নে তোমাদের কাছে রেখেছ।
তাই নাও তোমার প্রমাণ। কিছু কাগজ আর ছবি এগিয়ে দিয়ে কথাগুলো বলে শ্রাবণ। নীল কাগজগুলো একটা একটা করে খুলে দেখতে লাগলো। শ্রাবণ আর বৃষ্টির কাবিনের কাগজ, আর ছবিগুলোতে শ্রাবণ আর বৃষ্টি একে অপরকে আংটি পরাচ্ছে, কোথাও মুখোমুখি বসে আছে। ছবিগুলো দেখে অবাক হয়ে শ্রাবণের দিকে তাকিয়ে নীল বলল, আমি মেনে নিলাম নীলা সত্যিই আপনার বউ, কিন্তু তাহলে এই একটি বছর আপনি কোথায় ছিলেন মিস্টার শ্রাবণ? একটিবারও নীলার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেননি আপনি। এমনকি আমরা যখন চারিদিকে নীলার আপন মানুষ খুঁজেছিলাম তখনও পাইনি আপনাকে। তখন কি হয়েছিল আপনার? কোথায় ছিলেন আপনি? কোন এক বিশ্বাসঘাতকের বিশ্বাসঘাতকতার জন্য এতদিন আমি লাইফ সাপোর্টে ছিলাম। তাহলে অনেক আগে আমার বৃষ্টিকে আমি এখান থেকে নিয়ে যেতাম। শ্রাবণের কথা শুনে নীল অবাক হয়ে বলল, কিন্তু আপনার মতো একজন লোকের সাথে এমন বিশ্বাসঘাতকতা করার সাহস হলো কার মিস্টার শ্রাবণ? আছে কেউ, একজন খুব কাছের কেউ। কথাগুলো বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বৃষ্টিকে কোলে নিয়ে চলে গেল শ্রাবণ। শ্রাবণ চলে যেতেই এক ফোঁটা জল গড়িয়ে পড়ল নীলের চোখ থেকে। নীল তো তার নীলাকে সত্যিই অনেক ভালোবেসেছিল। 1 বছর আগে গভীর রাতে একটা পার্টি থেকে গাড়ি করে বাড়ি ফিরছিল নীল আর নীলের পরিবার। সবাই অনেক হাসাহাসি করতে করতে আসছিল। ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছিল নীল নিজেই। হঠাৎ নীলের গাড়ির সামনে দৌড়ে একটা মেয়ে চলে আসে। গাড়িটা ব্রেক করার আগেই মেয়েটাকে অ্যাক্সিডেন্ট করে বসে নীল। গাড়ির সাথে জোরে ধাক্কা খেয়ে ছিটকে গিয়ে কিছুটা দূরে একটা পাথরের সাথে মাথায় আঘাত লাগে মেয়েটার। নীল আর দেরি না করে গাড়ি থামিয়ে তাড়াতাড়ি চলে যায় মেয়েটার কাছে। নীলের বাবা নীলকে বলে, নীল তাড়াতাড়ি চলো, আমরা এখান থেকে চলে যাই, কেউ দেখে ফেললে পুলিশ কেস হয়ে যাবে। নীলের বাবার কথা শুনে নীলের মা বলে, না নীলের বাবা, আমরা এভাবে একটা মেয়েকে মৃত্যুর মুখে ফেলে চলে যেতে পারি না। নীল, তুই দেখ তো মেয়েটা বেঁচে আছে কি না, তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে চল। নীলের মায়ের কথা শুনে বৃষ্টিকে কোলে তুলে নেয় নীল। বৃষ্টি পুরো মুখটা রক্তে মাখামাখি, চেহারাটা বোঝার উপায় নেই। বৃষ্টিকে নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যায় নীল। ডাক্তার বৃষ্টির অবস্থা দেখে ওকে আইসিইউতে ভর্তি করে। ছোট একটা অপারেশন হয় বৃষ্টির। 3 দিন পর যখন জ্ঞান ফেরে তখন কাউকে চিনতে পারে না বৃষ্টি, এমনকি নামটাও বলতে পারে না। ডাক্তার নীলের পরিবারকে জানায় বৃষ্টির মাথায় আঘাত পেয়ে পুরনো সব স্মৃতি হারিয়ে গেছে ওর। বৃষ্টির এমন অবস্থা দেখে নীলের পরিবার বৃষ্টির আপন মানুষদের খুঁজে বের করার অনেক চেষ্টা করে, কিন্তু ফলাফল হয় শূন্য। এদিকে নীলের মায়ের শুধু একটা ছেলে বলে তার মেয়ের খুব শখ ছিল, তাই বৃষ্টিকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় নীলের মা। নীলের বাবা প্রথমে রাজি না হলেও পরে নীলের মায়ের জেদের কারণে রাজি হয়ে যায়। নীলের সাথে মিলিয়ে বৃষ্টির নাম রাখা হয় নীলা। নিজের মেয়ের মতো ভালোবাসেন বৃষ্টিকে নীলের মা। নীল প্রথমে নীলাকে খুব হিংসা করত, রাগ করলেও পরে ধীরে ধীরে নীলার প্রেমে পড়ে যায় নীল। আর একদিন নিজের মায়ের কাছে সে কথা বলে দেয় যে বিয়ে যদি করতে হয় তাহলেও নীলাকেই করবে। নীলের কথা শুনে অনেক খুশি হন নীলের মা, কিন্তু নীলের বাবা রাজি হন না। তবে পরে ছেলে আর ছেলের মায়ের জেদের কাছে হার মেনে তিনিও নীলাকে পুত্রবধূ বানাতে রাজি হয়ে যান। নীলাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে নীলাও বিয়েতে মত দিয়ে দেয়। তারপরে বিয়ের আয়োজন করা হয় নীল আর নীলার। বৃষ্টিকে নিয়ে সোজা নিজের বাসায় চলে আসে শ্রাবণ। তারপর বৃষ্টিকে কোলে নিয়ে নিজের রুমের বিছানায় শুইয়ে দেয়। বৃষ্টি বধূর সাজে সেজে আছে, কি সুন্দর লাগছে বৃষ্টিকে এই সাজে। অপলকেই বৃষ্টির দিকে তাকিয়ে আছে শ্রাবণ, যেন কত শত বছর পর শ্রাবণ বৃষ্টিকে দেখছে। যখনই শ্রাবণের মনে পড়ল বৃষ্টির এই বিয়ের সাজ ওর জন্য নয়, বরং অন্য একটি ছেলের জন্য, সাথে সাথে যেন মাথায় রক্ত উঠে পড়ল শ্রাবণের। শ্রাবণ অজ্ঞান বৃষ্টির শরীর থেকে সব গয়না টেনে খুলে ছিঁড়ে ফেলে দিল। তারপর বিয়ের শাড়িটা ধরে টান দিয়ে খুলতে নিয়েই কী যেন ভেবে আর খুলল না। একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে চলে গেল শ্রাবণ। তারপর ডুব দিল অতীতে। বৃষ্টি যখন শ্রাবণের পেটে ছুরি মেরে চলে যায় তখন চারিদিকে অন্ধকার হয়ে মাটিতে লুটিয়ে পড়ে শ্রাবণ। তখনই শ্রাবণের লোকেরা রুমের ভেতরে ঢুকে শ্রাবণকে রক্তাক্ত অবস্থায় দেখে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। দীর্ঘ 4 ঘন্টা অপারেশনের পর লাইফ সাপোর্টে রাখা হয় শ্রাবণকে। এই অবস্থাতেই কেটে যায় দীর্ঘ 10টি মাস। এই 10 মাস শ্রাবণের লোকেরা শ্রাবণের সব কিছু দেখাশোনা করে। 10 মাস পর যখন শ্রাবণের জ্ঞান ফিরে সুস্থ হয়ে যায় তখন বৃষ্টিকে পাগলের মতো খুঁজতে থাকে শ্রাবণ। পুরো 45 দিন খোঁজার পর বৃষ্টির খোঁজ মেলে, আর তখনই জানতে পারে বৃষ্টির কালকে বিয়ে।
বৃষ্টির নাম পাল্টেও এখন নীলা নামে আছে। নীলের বাড়ির সবার খোঁজখবর নিয়ে বৃষ্টির কাছে আসে শ্রাবণ। তার পরের ঘটনা তো সবাই জানেই। সুস্থ হয়ে ফেরার পর থেকে শ্রাবণের একমাত্র সাথেই সিগারেট। যে শ্রাবণ আগে সিগারেট স্পর্শ করেও দেখতো না, সেই শ্রাবণ এখন দিনে কতগুলো সিগারেট খায় সে নিজেও জানে না। মাঝে মাঝে মদ খেয়েও পড়ে থাকে শ্রাবণ। আর এসব কিছুর মূল কারণ হচ্ছে বৃষ্টির বিশ্বাসঘাতকতা। সকাল 9টা। জ্ঞান ফিরে অপরিচিত একটি রুমের বিছানায় নিজেকে আবিষ্কার করে বৃষ্টি। বৃষ্টির মাথাটা প্রচুর ঝিমঝিম করছে। মাথায় হাত দিয়ে উঠে বসে বৃষ্টি। তারপর চারিদিকে ভালো করে তাকিয়ে দেখে অনেক বড় একটি রুমে শুয়ে আছে ও। রুমে দেয়ালের সাথে লাগানো আছে বৃষ্টির অনেকগুলো ছবি। কিছু ছবিতে বৃষ্টির সাথে শ্রাবণও আছে। বৃষ্টি অবাক চোখে সব দেখতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, এই ছবিগুলো আমি কবে তুললাম? আর আমার সাথে এই লোকটাই বা এলো কি করে? তাহলে কি উনি সত্যি বলছিলেন? আমি কি সত্যি ওনার বউ? তাই যদি হবে তাহলে আমার কিছু মনে নেই কেন? বৃষ্টি এমন আকাশ পাতাল চিন্তা করতে ব্যস্ত। আর তখনই রুমে ঢোকে শ্রাবণ। দরজা খোলার শব্দ পেয়ে ছবির দিকে থেকে চোখ সরিয়ে শ্রাবণের দিকে তাকায় বৃষ্টি। শ্রাবণ একটা গ্লাসে করে লেবুর শরবত নিয়ে বৃষ্টির দিকেই এগিয়ে আসছে। শ্রাবণকে দেখে কাল বিয়ের সময়ের কথা মনে পড়ে যায় বৃষ্টির। সাথে সাথে বৃষ্টির জড়সড় হয়ে বসে পিছুতে থাকে। শ্রাবণ শরবতের গ্লাস হাতে বৃষ্টির পাশে এসে বসে। গ্লাসটা বৃষ্টির দিকে এগিয়ে দিয়ে বলে, এই নাও সুইটহার্ট, শরবতটা খেয়ে নাও, ভালো লাগবে। আমি বাড়ি যাব। আমায় আপনি কেন নিয়ে এসেছেন? আমি বাড়ি যাব। বৃষ্টির কথা শুনে রাগ উঠে গেল শ্রাবণের। শ্রাবণ ডাকটাকে সংযত রেখে বাঁকা হেসে বলল, এটাই তো তোমার আর আমার বাড়ি বৃষ্টি, আর এটাই আমাদের রুম। তুমি তো তোমার বাড়িতে আছো। আমি বৃষ্টি নই, আমার নাম নীলা। কেন তুলে এনেছেন আপনি আমায়? আমি আমি আমার নীলের কাছে যাব। প্লিজ আমায় যেতে দিন। আমি আপনাকে চিনি না আমি আপনাকে। কথাগুলো চিৎকার করে বলতে বলতে শ্রাবণের হাতের শরবতটা নিচে ফেলে দিল বৃষ্টি। সাথে সাথে শ্রাবণের ডাকটা যেন মাথায় উঠে গেল। শ্রাবণ বৃষ্টির চুলের মুঠি ধরে দাঁতে দাঁত চেপে বলল, ভালো ভালো আমি যা বলছি তা করো, তাহলে আমি ভুলে যাব তোর মেমোরি লস হয়েছে। আমার মাঝে ডেঞ্জারাস লাভারকে জায়গায় তুলিস না বৃষ্টি, সেটা তোর জন্য মোটেও ভালো হবে না। কথাগুলো বলেই চুলের মুঠি ছেড়ে দিল শ্রাবণ। তারপর বাইরে যেতে যেতে বলল, আলমারিতে তোমার কাপড় চোপড় রাখা আছে, ওখান থেকে একটা ফ্রেশ হয়ে পরে নিচে এসো। আমি যেন এই পোশাকে তোমার না দেখি, আর আমার কথাটা অমান্য হলে আমি কি করতে পারি তা তোমার ধারণারও বাইরে। কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেল শ্রাবণ। শ্রাবণ চলে যেতে বৃষ্টি হু হু করে কাঁদতে লাগলো। কী হওয়ার কথা ছিল আর কি হচ্ছে এসব। বৃষ্টি নীলকে ভালোবাসে না ঠিকই, কিন্তু অপছন্দ করে না। আর নীলের মা বৃষ্টিকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন এই একটি বছর। তার ইচ্ছের ওপর বৃষ্টি না করতে পারেনি, তাই নিজের ভালো লাগাটাকে ভালোবাসা ভেবে বিয়ে করতে যাচ্ছিল নীলকে। কিন্তু হঠাৎ কী থেকে কী হয়ে গেল কিছুই বুঝতে পারছে না বৃষ্টির মাথায়। বৃষ্টি কোনো উপায়ে অন্তর না দেখে বিছানা ছেড়ে নেমে আলমারির কাছে গেল। তারপর আলমারি খুলে দেখলো সেখানে অনেকগুলো জামা কাপড় রাখা, আর সবগুলোই ওর সাইজের। বৃষ্টি কিছুটা অবাক হলো জামা কাপড়গুলো দেখে। তারপর নীল রঙের একটা গাউন জামা বের করে ওয়াশরুমে চলে গেল বৃষ্টি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে গাউনটা পরে নিল বৃষ্টি। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে ভাবতে লাগলো, সত্যি কি আমার নাম নীলা নয়, বৃষ্টি? সত্যি কি আমি ওই লোকটার বউ ছিলাম? এটা যদি মিথ্যেই হবে তাহলে আমার এতগুলো ছবি এখানে এলো কি করে? আর আমার গায়ের মাপের জামা কাপড়ই বা এখানে আলমারিতে যত্ন করে রাখা কেন? কিন্তু সত্যি যদি উনি আমার স্বামী হবেন আর আমি ওনার স্ত্রী, তাহলে এতদিন উনি কেন আমার কোনো খোঁজ করলেন না? কেনই বা আমি তার থেকে হারিয়ে গিয়েছিলাম? উফ, কিছু ভাবতে পারছি না আমি। বড্ড মাথা ব্যথা করছে আমার। কথাগুলো ভেবে মাথা ব্যথা শুরু হয়ে গেল বৃষ্টির। আর তখনই বৃষ্টিকে কেউ পেছন থেকে জড়িয়ে ধরলো। আচমকা কেউ এইভাবে জড়িয়ে ধরায় কারেন্টের শক খাওয়ার মতো কিছুটা দূরে সরে গেল বৃষ্টি। তারপর পেছনে ঘুরে তাকিয়ে দেখলো শ্রাবণ দাঁড়িয়ে আছে। পা থেকে মাথা পর্যন্ত বৃষ্টিকে বারবার দেখছে শ্রাবণ। শ্রাবণের এমন চাহনি দেখে বৃষ্টি কিছুটা অস্বস্তি বোধ করলো। বলল, দেখুন, আমি জানি না সত্যি আপনার সাথে আমার কখনো বিয়ে হয়েছিল কিনা, আর আমি সত্যি আপনার বউ কিনা আমি জানি না, কিন্তু প্লিজ আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমি নীলকে ভালোবাসি আর নীলকেই নিজের স্বামী হিসেবে।
আর বলতে পারল না বৃষ্টি। শ্রাবণ সজোরে বৃষ্টির গালে একটা থাপ্পড় মেরে দিল। আচমকা শ্রাবণের এমন থাপ্পড় খেয়ে কিছুটা দূরে গিয়ে ফ্লোরে পড়ে গেল বৃষ্টি। তারপর গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে ঘুরে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণ দৌড়ে গিয়ে বৃষ্টির চুলের মুঠি ধরে মুখের কাছে মুখ নিয়ে দাঁতের দাঁত চেপে বলল, আর একবার যদি তোর মুখে আমি অন্য কোনো ছেলের নাম শুনি বৃষ্টি, তাহলে তোর জিহ্বা আমি কেটে ফেলবো। তুই শুধু শ্রাবণের। শ্রাবণ ছাড়া তোর জীবনে আর কেউ ছিল না, এখনো নেই, আর কোনোদিন আসবেও না। শ্রাবণের কথা শুনে বৃষ্টি কিছু বলতে পারছে না। চুলে খুব ব্যথা পাচ্ছে বৃষ্টি, তাই কিছু না বলে শ্রাবণের হাতের উপর হাত রেখে কান্না করে আহ শব্দ করে উঠল। সাথে সাথে বৃষ্টির চুলের মুঠি ছেড়ে দিল শ্রাবণ। তারপর বৃষ্টির দুগালে হাত রেখে উত্তেজিত হয়ে বলল, সরি জান, আসলে তোমার কথা শুনে খুব রাগ উঠে গেছিল, তাই খেয়াল করিনি। খুব ব্যথা লেগেছে তোমার? সরি জান, আর হবে না, প্লিজ। তুমি কেঁদো না, তোমার চোখের জল যে সহ্য করতে পারি না আমি। কথাগুলো বলতে বলতে বৃষ্টির গালে আর কপালে চুমু এঁকে দিল শ্রাবণ। বৃষ্টি অবাক হচ্ছে শ্রাবণের এমন আচরণে। ক্ষণে ক্ষণে একটা মানুষের আচরণ কী করে পাল্টাতে পারে সেটা ভেবে পাচ্ছে না বৃষ্টি। কিন্তু শ্রাবণকে দেখে বড্ড বেশি ভয় করছে ওর। বৃষ্টি এখন কী করে শ্রাবণের থেকে ছাড়া পাবে তা ভেবে পাচ্ছে না। তাই বৃষ্টি বলল, আমার খুব ক্ষুধা লেগেছে, আমার ছাড়ুন প্লিজ, আমি খাবো কিছু। বৃষ্টির কথা শুনে কোনো উত্তর না দিয়ে মুচকি হেসে বৃষ্টিকে কোলে তুলে নিল শ্রাবণ। হঠাৎ এভাবে কোলে নেয় বৃষ্টি বলল, কি করছেন কি, প্লিজ নামিয়ে দিন, আমি একাই যেতে পারবো আমি। শ্, কোনো কথা নয়, চুপ করে আমার সাথে চলো। শ্রাবণের কথা শুনে আর কিছু বলার সাহস হলো না বৃষ্টির। শ্রাবণ ওকে কোলে নিয়ে নিচে চলে আসলো। তারপর ডাইনিং টেবিলের কাছে গিয়ে একটা চেয়ারে বসিয়ে দিল। তারপর একটা প্লেটে খাবার নিয়ে নিজে হাতে মেখে বৃষ্টির মুখের কাছে ধরে বলল, হা করো বৃষ্টি। আমি একা খেতে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। হুম, বলেছি না, আমার কথার উপর কোনো কথা নয়। হা করো তুমি, এখন থেকে আমার হাতেই খাবে। কিন্তু আমি নিজে খেতে পারবো তো, আর তাছাড়া আমার কি হাত নেই যে আপনাকে খাইয়ে দিতে হবে আমায়? বেশি কথা আমি একদম পছন্দ করি না বৃষ্টি। ভালোই ভালোই হা করে খাবারটা খেয়ে নাও। শ্রাবণের ধমক খেয়ে আর কিছু বলার সাহস হলো না বৃষ্টির। চুপচাপ শ্রাবণের হাতে খেতে লাগলো। কেন জানে না শ্রাবণকে খুব কাছের কেউ মনে হচ্ছে বৃষ্টির। মনে হচ্ছে এর আগেও যেন শ্রাবণের এমন ধমক, এমন শাসন শুনেছ। এই অল্প সময়ের মাঝে কেন জানে না শ্রাবণের প্রতি একটা ভালো লাগা কাজ করছে বৃষ্টির মনে। বৃষ্টি জানে না ওর এমন কেন হচ্ছে। তবে কি সত্যি লোকটা ওর স্বামী? সত্যি কি একসময় খুব ভালোবাসতো বৃষ্টি ওকে? এসব আকাশ পাতাল ভাবছে আর খাচ্ছে বৃষ্টি। কতটা খেয়েছে বৃষ্টির সেদিকে কোনো খেয়ালই নেই। হঠাৎ শ্রাবণের কথায় ধ্যান ভাঙে বৃষ্টির। আরে সুইটহার্ট, তোমার মেমোরি লস হয়ে কি তোমার খাওয়াটা অনেক বেড়ে গেছে নাকি? আগে কখনো তো তুমি এত খেতে দেখিনি। নাকি আমার হাতে খেয়েছো বলে এতগুলো খাবার খেলে? শ্রাবণের কথা শুনে প্লেটের দিকে একবার তাকিয়ে আবারও শ্রাবণের দিকে তাকিয়ে বৃষ্টি বলল, অনেক খেয়েছি মানে? আমি কই খেলাম? পেটের খাবারগুলো কই সব? এই, তোমার কি কিছুক্ষণ পরপর মেমোরি লস হয় নাকি সুইটহার্ট? নাকি খাবারটা একটু বেশি স্বাদের হয়েছে? এত খেলে তো মোটা হয়ে যাবে। অবশ্য তুমি মোটা হলে আমার তাতে কোনো আপত্তি নেই, শুধু আর করে নিতে পারবো না, এই আর কি। শ্রাবণের কথা শুনে রাগ হচ্ছে বৃষ্টির। বৃষ্টি নিজের রাগটাকে সংযত রেখে কৌতূহল বশত শ্রাবণকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি তো বলেছিলেন আপনার সাথে আমার বিয়ে হয়েছিল, আমি আপনার বউ, তাহলে এই 1 বছর আপনি আমার কোনো খোঁজ করেননি কেন? বৃষ্টির প্রশ্ন শুনে মুখটা মলিন হয়ে গেল শ্রাবণের। শ্রাবণ শান্ত গলায় বলল, খুব কাছের একজন বিশ্বাসঘাতকতা করেছিল আমার সাথে। আমার বিশ্বাসের সুযোগ নিয়ে বুকে ছুরি মেরেছিল আমার, যার ফলে আমি তোমার খোঁজ নিতে পারিনি। শ্রাবণের কথা শুনে বৃষ্টি ভ্রুকুচকে বলল, কে সে যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, আর কেনই বা এমন করেছিল? আপনি শাস্তি দেননি তাকে? না, আমি তাকে শাস্তি দিতে পারবো না, কারণ সে আমার আত্মা, আমার প্রাণ সে। আর আত্মাকে কষ্ট দেওয়া মানে তো নিজেকেই কষ্ট দেওয়া, প্রাণকে শাস্তি দেওয়া মানে তো নিজেকে শাস্তি দেওয়া, তাই না? আপনি যাকে এত ভালোবাসেন সে কেন করেছিল আপনার সাথে বিশ্বাসঘাতকতা? কি এমন হয়েছিল যে সে এমনটা করেছে আপনার সাথে? সে উত্তরটা আমারও অজানা বৃষ্টি, তবে খুব জলদি সে উত্তর পেয়ে যাবো আমি। এখন শুধু তোমার স্মৃতি ফেরার অপেক্ষা। আমার স্মৃতি ফেরার সাথে আমার উত্তর পাওয়ার কি সম্পর্ক? সে তুমি বুঝবে না। খাওয়া শেষ, এখন লক্ষ্মী মেয়ের মতো রুমে গিয়ে বসে থাকো। আমি খাওয়া শেষ করে আসছি, তোমার সাথে কিছু কথা আছে।
শ্রাবণের কথা শুনে বৃষ্টি আর কিছু বলল না, সোজা উপরে চলে গেল। কেন জানে না শ্রাবণের কথা অমান্য করতে ইচ্ছা হচ্ছে না ওর। শ্রাবণকে খুব কাছের মানুষ মনে হচ্ছে বৃষ্টির। বৃষ্টির রুমে গিয়ে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিটা বেশ বড়, সেখানে বেশ কয়েকটা ফুলের গাছ লাগানো টবে, পাশেই একটা দোলনা। বৃষ্টি গিয়ে দোলনায় বসে পড়ল। তখনই ওর চোখ পড়ল পাশে থাকা একটা গিটারের দিকে। গিটারটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে লাগলো বৃষ্টি। বৃষ্টির বারবার মনে হচ্ছে ও আগেও একবার এখানে এসেছে। এই জিনিসগুলো খুব পরিচিত ওর। আর শ্রাবণ সত্যিই খুব খুব কাছের কেউ, কিন্তু কোনো মতে মনে করতে পারছে না কিছু বৃষ্টির প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেল সব মনে করার চেষ্টা করায়। মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে একসময় বৃষ্টি জ্ঞান হারালো। খাওয়া দাওয়া শেষ করে রুমে এলো শ্রাবণ। রুমে এসে বৃষ্টিকে না পেয়ে বৃষ্টি বৃষ্টি বলে ডাকতে লাগলো ওকে, কিন্তু বৃষ্টির কোনো সারা শব্দ না পাওয়ায় শ্রাবণের মনে হলো বৃষ্টি হয়তো পালিয়ে গেছে ওর কাছ থেকে। কথাটা মনে হতে মাথায় যেন রক্ত উঠে গেল শ্রাবণের। শ্রাবণ হাতের মুঠ শক্ত করে দাঁতে দাঁত চেপে নিজে বলল, বৃষ্টি, তুমি যদি সত্যি এখান থেকে পালিয়ে গিয়ে থাকো তাহলে তুমি ভাবতেও পারবে না আমি তোমার কি হাল করব। তোমার মেমোরি লস হয়েছে বলে তোমার ছেড়ে রেখেছি আমি। যদি তুমি পালিয়ে গিয়ে থাকো তাহলে আমি ভুলে যাব তোমার মেমোরি লসের কথা। একবার শুধু পেয়ে নেই আমি। কথাগুলো বলে বৃষ্টিকে খোঁজার জন্য বাইরে যেতে নিল শ্রাবণ। তখনই হঠাৎ কি মনে করে ব্যালকনির দিকে একবার গেল। ব্যালকনিতেও কাউকে দেখতে না পেয়ে যখনই শ্রাবণ ভাবলো এবার ফিরে যাবে, তখনই শ্রাবণের চোখ পড়ল ব্যালকনির ফ্লোরের দিকে। বৃষ্টি জ্ঞান হারিয়ে শ্রাবণের গিটারটা হাতে নিয়ে নিচে পড়ে আছে। বৃষ্টিকে এই অবস্থায় দেখা মাত্র উত্তেজিত হয়ে পড়ল শ্রাবণ। দৌড়ে বৃষ্টির কাছে গিয়ে বৃষ্টির মাথাটা নিজের কোলে তুলে নিল। তারপর বৃষ্টিকে বলতে লাগলো, এ জান জান, কি হয়েছে তোমার? এই বৃষ্টি, কি হয়েছে? তুমি এইভাবে এখানে পড়ে আছো কেন? বৃষ্টি, কথা বলো আমার সাথে। শ্রাবণ পাগলের মতো বৃষ্টিকে ডাকছে, কিন্তু কিছুতেই বৃষ্টি জ্ঞান ফিরছে না। তাই শ্রাবণ বৃষ্টিকে কোলে তুলে নিল। তারপর দ্রুত চলে গেল গাড়িতে। গাড়ি করে বৃষ্টিকে হাসপাতালে নিয়ে গেল শ্রাবণ। ডাক্তার এসে বৃষ্টিকে দেখে শ্রাবণকে বলল, মিস্টার শ্রাবণ, আপনার ওয়াইফকে এখন একটু ঘুমাক, আপনি আমার সাথে আসুন। ডাক্তারের কথা শুনে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে ডাক্তারের কাছে চলে গেল শ্রাবণ। ডাক্তার নিজের চেম্বারে গিয়ে বসে শ্রাবণকে বলতে লাগলো, মিস্টার শ্রাবণ, আপনার কাছে যা শুনলাম আর আপনার ওয়াইফকে দেখে যা বুঝলাম তাতে বেশ ভালো করে আমি বুঝতে পারি যে আপনার ওয়াইফ তার মাথার অ্যাক্সিডেন্টে খুব বেশি আঘাত পেয়েছে, যার কারণে ওনার স্মৃতি নষ্ট হয়ে গেছে। আর উনি হয়তো কোনোভাবেই আজকে পুরনো কোনো কথা জোর করে মনে করার চেষ্টা করেছিল, তার ফলশ্রুতি সেই অজ্ঞান হয়ে হারিয়েছে। ডাক্তারের কথা শুনে শ্রাবণ বলল, আমার বৃষ্টির কি আর কখনো তার পুরনো স্মৃতি ফিরবে না ডাক্তার? হ্যাঁ, ফিরবে, অবশ্যই ফিরবে, কিন্তু সময়টা কখন এটা শিওর বলা যাচ্ছে না মিস্টার শ্রাবণ। তবে একটা কথা, আপনি কখনো ভুল করে ওনার জোর করে স্মৃতি মনে করার চেষ্টা করবেন না, তাহলে আপনার ওয়াইফ বড় ক্ষতি হয়ে যেতে পারে, এমনকি উনি পাগল হয়ে যেতে পারেন। শ্রাবণের কথা শুনে মুচকে হেসে ডাক্তার বলল, আমি চেষ্টা করবো না ডাক্তার, চেষ্টা করবো না বৃষ্টির স্মৃতি ফেরানোর। তবুও কি আপনি সুস্থ করে দিন। সত্যি আপনার ওয়াইফের কপাল খুব ভালো মিস্টার শ্রাবণ, তাই আপনার ওকে এতটা ভালোবাসেন। চিন্তা করেন আপনার ওয়াইফ খুব তবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। শুধু ওনার উপর কোনো বিষয়ে জোর খাটাবেন না, আর জোর করে ওনাকে পুরনো স্মৃতি মনে করার চেষ্টা করবেন না। ওকে ডাক্তার, আমি মনে রাখবো আপনার কথা। আমি কখনো কোনো বিষয়ে জোর করবো না বৃষ্টির সাথে, কখনো পুরনো স্মৃতি মনে করানোর চেষ্টাও করবো না। কথাগুলো বলে বৃষ্টির কেবিনের দিকে চলে গেল শ্রাবণ। শ্রাবণ চলে যেতেই ডাক্তার মুচকি হেসে বলল, এমন একটা রোগ যে রোগে কারোর জন্য কতটা পাগল হতে পারে, এবং এই শ্রাবণ চৌধুরীকে না দেখলে হয়তো জানতাম না। শ্রাবণ ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে বৃষ্টির কেবিনে গেল। কেবিনে ঢোকা মাত্র সামনে দেখে রাগে কপালের রগ ফুলে উঠল শ্রাবণের। হাতের মুঠ শক্ত করে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল সামনের মানুষটার দিকে। বৃষ্টির জ্ঞান ফিরে এসেছে, আর বৃষ্টির পাশে বৃষ্টির হাত ধরে বসে আছে নীল। নীলের পাশেই দাঁড়িয়ে আছে নীলের মা আর বাবা। শ্রাবণকে দেখা মাত্রই নীলের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল বৃষ্টি, কারণ বৃষ্টির মনে আছে শ্রাবণ বলেছিল ওর মুখে যেন অন্য কোনো ছেলের নাম না শুনে শ্রাবণ। সেখানে ওর হাত ধরা দেখলে তো শ্রাবণ কী করে বসবে তার কোনো ঠিক নেই। সেই ভয়ে নীলের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল বৃষ্টি। বৃষ্টির এমন আচরণে নীল শ্রাবণকে না দেখে আবারও বৃষ্টির হাত ধরে বলল,
কি হলো নীলা, তুমি হাতটা সরিয়ে নিলে কেন আমার থেকে? নীলের কথার উত্তরে বৃষ্টি কিছু বলার আগে শ্রাবণ গম্ভীর গলায় বলে উঠল। তোমার জ্ঞান ফিরেছে বৃষ্টি? কেমন আছো এখন তুমি? শ্রাবণের গলার স্বর শোনা মাত্র বৃষ্টির হাতটা ছেড়ে দিল নীল। যতই হোক নীল তো প্রমাণ পেয়েছে বৃষ্টি শ্রাবণের বউ। নীল বৃষ্টির কাছ থেকে উঠে এসে শ্রাবণকে বলল, কেমন আছেন মিস্টার শ্রাবণ? আর নীলা অজ্ঞান হলো কি করে? আপনার বাসায় গিয়ে জানতে পারলাম আপনি ওকে নিয়ে হাসপাতালে এসেছেন, তাই আমরাও চলে এলাম। কি হয়েছিল আমার নীলার? নীলের কথা শুনে রাগ হলেও নিজের রাগটাকে কন্ট্রোলে রাখে শ্রাবণ। বলল, ও তোমার নীলা নয়, নীলা আহমেদ। ও আমার বৃষ্টি। এতটুকু বলেই নীলকে পাশ কাটিয়ে বৃষ্টির কাছে চলে গেল শ্রাবণ। তারপর বৃষ্টির পাশে বসে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে বলল, এখন কেমন আছো বৃষ্টি? তুমি বিলকুল তো অজ্ঞান হলে কি করে? শ্রাবণের কথা শুনে বৃষ্টি কিছুটা অস্বস্তি বোধ করে বলল, আমি জানি না আমার কি হয়েছিল, মাথায় প্রচন্ড ব্যথা হয়, তারপরে চারিদিকে অন্ধকার হয়ে জ্ঞান হারাই আমি, তারপরে কিচ্ছু মনে নেই আমার। বৃষ্টির অস্বস্তির বিষয়টা বুঝতে পেরে বৃষ্টির থেকে সরে দাঁড়ালো শ্রাবণ। তারপর নীলের বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, কেমন আছেন আঙ্কেল আন্টি? এই তো ভালো আছি বাবা, কিন্তু নীলা মামুনির জন্য মনটা কেমন করতেছে, তাই তোমার বাসায় গেছিলাম। তোমাদের সেখানে না পেয়ে এখানে চলে আসলাম। ও, ভালো করেছেন আন্টি। এখন আমাদের সাথে বাসায় চলুন, আমি ডাক্তার থেকে বৃষ্টির রিলিজ নিয়ে আসছি। শ্রাবণের কথা শুনে বৃষ্টি বলল। শুনছেন? বৃষ্টির গলা পেয়ে পেছন থেকে ঘুরে তাকালো শ্রাবণ। তারপর বলল, কিছু বলবে আমায় বৃষ্টি? হ্যাঁ, মানে আসলে আমি মামুনির সাথে মামুনির বাসায় যেতে চাই। আপনার বাসায় যাব না আমি। আমায় একটু মামুনির বাসায় যেতে দিন না প্লিজ। বৃষ্টির কথা শুনে রাগ উঠে গেল শ্রাবণের। শ্রাবণ কিছু বলবে তার আগে নীলের মা বলল, হ্যাঁ বাবা শ্রাবণ, আমরা নীলামাকে নিয়ে যেতে চাই আমাদের সাথে। কয়েকটা দিন পর না হয় আবার ওকে নিয়ে এসো তুমি। নীলের মতো তুমিও আমার আরেক ছেলে। প্লিজ বাবা, না করো না। নীলাকে হঠাৎ যেভাবে নিয়ে এসেছো তুমি, আমার বাড়িটা একদম খালি হয়ে গেছে। নীলের মায়ের কথা শুনে শ্রাবণের কি যেন ভাবলো। তারপর বলল, আচ্ছা ঠিক আছে আন্টি, বৃষ্টি যখন চাইছে তখন যাবেও আপনাদের বাসায়। তবে আজকে নয়, কালকে। কালকে আমি নিজে নিয়ে গিয়ে রেখে আসবো, ওকে? কথাগুলো বলেই কারো কোনো উত্তরের অপেক্ষা না করে নীলের হাত ধরে নিয়ে চলে গেল শ্রাবণ। বৃষ্টির কেবিন থেকে বাইরে বেরিয়ে শ্রাবণ নীলকে উদ্দেশ্য করে বলল, দেখো নীল, আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। তোমরা আমার অসুস্থতার সময় আমার বৃষ্টিকে নিজেদের বাড়ির মেয়ের মতো করে রেখেছ, তাই। কিন্তু একটা কথা ভুলে যেও না, বৃষ্টি আমার বউ, তাই ওর থেকে যত দূরে থাকবে তুমি, তোমার জন্য ততই ভালো হবে। আমি ভালো সময় ভালো, আর খারাপের সময় কতটা খারাপ তা তোমার ধারণা ওর বাইরে। সো বুঝতেই তো পারছো। কথাটা বলে নীলের পিঠে আসতেই দুটো চর দিয়ে ডেভিল হেসে চলে গেল শ্রাবণ। আর নীল অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল শ্রাবণের চলে যাওয়ার দিকে। হাসপাতাল থেকে রিলিজ দিয়ে বৃষ্টিকে বাসায় নিয়ে এলো শ্রাবণ। নীলের মা বাবাকেও আসতে বলেছিল, কিন্তু তারা আসেনি। বলেছে কাল তো নীল যাবে ওদের বাড়িতে, তাই তখনই দেখা হবে, এখন আর যাব না। বাসার সামনে গাড়ি থামতেই গাড়ি থেকে নেমে সোজা শ্রাবণের রুমে চলে গেল বৃষ্টি। বৃষ্টির এভাবে যাওয়া দেখে অবাক চোখে তাকিয়ে রইল শ্রাবণ। তারপর বৃষ্টির পিছু পিছু নিজের রুমে গেল শ্রাবণ। বৃষ্টি শ্রাবণের রুমের দেয়ালে থাকা ছবিগুলোতে হাত বুলিয়ে শ্রাবণের দিকে তাকিয়ে বলল, এই ছবিগুলো সত্যিই আমার? বৃষ্টি, এগুলো তোমারই ছবি, আর এই ছবিগুলো আমিই তুলেছিলাম তোমার আড়ালে। আমার আড়ালে কেন? কারণ তুমি এখন যেভাবে আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছো, তখন এমনই করতে। কিন্তু তখন তো আমি আপনার বউ ছিলাম, তাই না? আর তখন আমার স্মৃতিও ঠিক ছিল, তাহলে আমি আপনার থেকে দূরে যেতে চাইতাম কেন? সে অনেক কথা বৃষ্টি, আমি সেসব বাদ দিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো, নাস্তা করবে, অনেক বেলা হয়ে গেল। কথাটা বলেই নিচে চলে গেল শ্রাবণ। শ্রাবণের ব্যবহার একদম স্বাভাবিক, কোনো রাগ নেই। বৃষ্টির ভয়ও করছে না শ্রাবণকে দেখে। শ্রাবণ চলে গেলে বৃষ্টি ভাবতে লাগলো, এই লোকটাকে যত দেখছি ততই আমার মনে হচ্ছে আমি চিনি ওনাকে। আলাদা একটা টান অনুভব করছি আমি ওনার জন্য। ওই এমন টান তো কখনো নীলের জন্য অনুভব করিনি। তাহলে কি সত্যিই আমি কখনো এই লোকটাকে খুব ভালোবাসতাম? কেন কিছু মনে পড়ছে না আমার? কেন মুছে গেছে সব স্মৃতি মন থেকে? তবে কেন এত ভালো লাগা অনুভব করছি আমি ওনার প্রতি, তা আবার মাত্র এটুকু সময়ের মাঝেই?
এইসব কথা ভেবেই মন খারাপ হচ্ছে বৃষ্টির। বৃষ্টি আলমারি থেকে একটা হলুদ রঙের জামা বের করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। তারপর ফ্রেশ হয়ে এসে নিচে না গিয়ে ব্যালকনিতে চলে গেল বৃষ্টি। ব্যালকনিতে গিয়ে দেখলো সেই গিটারটা নিচে পড়ে আছে। বৃষ্টি গিটারটা হাতে তুলে নিয়ে দোলনায় গিয়ে বসলো। তারপর গিটারটা বাজানোর চেষ্টা করতে লাগলো। আর তখনই শ্রাবণ খাবারের প্লেট হাতে রুমে ঢুকে বৃষ্টিকে ডাকতে লাগলো। শ্রাবণের ডাক শুনে গিটার হাতে উঠে আসলো বৃষ্টি। তারপর শ্রাবণকে উদ্দেশ্য করে বলল, আপনি গিটার বাজাতে জানেন শ্রাবণ? বৃষ্টির কথা শুনে খাবারের প্লেটটা টেবিলে রেখে বৃষ্টির দিকে তাকিয়ে শ্রাবণ বলল, হুম, জানি। আগে তুমি গান শোনাতাম গিটার বাজিয়ে, কিন্তু তুমি হারিয়ে যাওয়ার পর আর কখনো বাজানো হয়নি। এখন আমায় একটু গান শোনাবেন? আসলে আগের কথা তো আমার কিছু মনে নেই, আর গিটারটা দেখে খুব ইচ্ছে করছে গিটার বাজিয়ে গান শুনতে। শোনাবেন? বৃষ্টির কথা শুনে শ্রাবণ কিছুক্ষণ বৃষ্টির দিকে তাকিয়ে রইল। তারপর মুচকি হেসে বলল, হুম, শোনাবো। তবে আগে খেয়ে নাও, তারপর। শ্রাবণের কথা শুনে খুশি হয়ে খেতে গেল বৃষ্টি। শ্রাবণ বৃষ্টিকে থামিয়ে দিয়ে নিজে হাতে বৃষ্টিকে খাওয়াতে লাগলো। বৃষ্টিও বাধ্য মেয়ের মতো শ্রাবণের হাতে খেতে লাগলো। খাওয়া শেষ করে হাত মুছে শ্রাবণ বৃষ্টিকে নিয়ে ব্যালকনিতে চলে গেল। তারপর গিটারটা হাতে নিয়ে বৃষ্টিকে পাশে বসিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, কি গান শুনবে? শ্রাবণের মুখে জান ডাকটা শুনে যেন হৃদয় ছুঁয়ে গেল বৃষ্টির। বৃষ্টি মুচকি হেসে বলল, আপনার যেটা ভালো লাগে সেটাই শোনান। বৃষ্টির কথা শুনে মুচকি হেসে গিটার বাজিয়ে গান ধরল শ্রাবণ। বোঝাতে পারি না তোমায় আমি কতটা ভালোবাসি। আমি জানি তুমিও জানো। এই মায় আর কেউ বোঝে না। গানটা গাওয়া শেষ করে বৃষ্টির দিকে তাকালো শ্রাবণ। তাকিয়ে দেখে বৃষ্টি ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে গান শুনতে শুনতে। শ্রাবণ হাতের গিটারটা পাশে রেখে কোলে তুলে নিল বৃষ্টিকে। তারপর বিছানায় এসে সযত্নে শুইয়ে দিল বৃষ্টিকে। তারপর বৃষ্টির কপালের ওপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বৃষ্টির কপালে চুমু এঁকে দিল শ্রাবণ। তারপর বৃষ্টির গালে হাত রেখে বলতে লাগলো, জানি না সেদিন কি হচ্ছিল তোমার। কেন এরকম করেছিলে তুমি আমার সাথে? কেন খুন করতে চেয়েছিলে আমায়? লাইফ সাপোর্ট থেকে বেরোনোর পর ভেবেছিলাম তোমার অনেক শাস্তি দেব, আমার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য তিলে তিলে কষ্ট দিব। কিন্তু কি করব বলো জান? তোমার মতো করে আমি তো তোমায় ভালোবাসিনি। তোমায় ভালোবেসেছি আমি নিজের প্রাণের চেয়েও বেশি। তোমায় কষ্ট দিতে গেলে যে সে কষ্টটা আমার বুকে এসেই লাগবে। কি করে বোঝাবো তোমায়? তুমি আমার রক্তে মিশে গেছো। তোমাকে কষ্ট দিতে গেলে যে তার চাইতে হাজার গুণ বেশি কষ্ট আমার বুকে এসে লাগে। বড্ড বেশি ভালোবাসি আমি তোমায় জান। এতটা ভালোবাসি যে তোমায় কষ্ট দেওয়ার কথা চিন্তা করতে পারি না আমি। তুমি আমার সাথে যাই করে থাকো না কেন, আমি জানি তুমি আমায় অনেক ভালোবাসো। আর আমায় খুন করতে যাওয়ার পেছনেও নিশ্চয়ই এমন কোনো কারণ আছে যা আমার অজানা। এখন শুধু তোমার স্মৃতি ফেরার অপেক্ষা। তারপর আমি জানতে পারবো তুমি সেদিন কেন এমন করেছিলে আমার সাথে। আই লাভ ইউ জান, আই লাভ ইউ সো মাচ। কথাগুলো বলেই ঘুমন্ত বৃষ্টির ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়ালো শ্রাবণ। তারপর কিছুক্ষণ অপলকে তাকিয়ে রইল বৃষ্টির দিকে। দুফোঁটা জল গড়িয়ে পড়ল শ্রাবণের চোখ থেকে। শ্রাবণ চোখ মুছে বেরিয়ে গেল রুম থেকে। ভালোবাসা যে বড়ই কষ্টের। মানুষ হাজার চেষ্টা করেও নিজের ভালোবাসার মানুষটাকে কষ্ট দিতে পারে না। নিজে হাজার কষ্টে থেকেও সুখে থাকার অভিনয় করে যায় ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে। হাজার চাওয়া সত্ত্বেও তার কোনো ক্ষতি করতে পারে না। নিচে এসে শ্রাবণ ও লোকেদের ডাকলো। তারপর সবাই এলে শ্রাবণ সবাইকে উদ্দেশ্য করে বলল, খোঁজ পেয়েছো ওদের? কোথায় আছে ওরা? শ্রাবণের কথা শুনে মাথা নিচু করে লোকগুলো উত্তর দিল, এখনো কোনো খোঁজ পাইনি স্যার। আমরা আপ্রাণ চেষ্টা করছি ওনাদের খুঁজে বের করতে, কিন্তু পাচ্ছি না কোথাও। সবার কথা শুনে রাগী গলায় শ্রাবণ বলল, যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করো ওদের। ওদের খুঁজে পেলে অনেক প্রশ্নের উত্তর আমি পাবো। এখন তোমরা যাও এখান থেকে, আর যেখান থেকে পারো খুঁজে বের করো ওদের। ওদের খবর আমার চাই, যত দ্রুত সম্ভব চাই। শ্রাবণের কথা শুনে সবাই মাথা নিচু করে চলে গেল সেখান থেকে। ওরা চলে যেতেই শ্রাবণ বলল, বর্ষা, সৌরভ আর নাজমুলকে খুঁজে বের করতে হবে আমাকে। ওদের পেলে আমি আবার অনেক প্রশ্নের উত্তর পাবো। হঠাৎ কোথায় হয়ে গেল ওরা এভাবে? আমি হাসপাতালে এতগুলো দিন মৃত্যুর সাথে লড়াই করলাম, তবুও কেন ওরা একটিবারের জন্য এলো না? হাসপাতাল থেকে ফিরে নিজের রুমে এসে বৃষ্টির একটি ছবি হাতে বসে আছে নীল। চোখ দুটোর ছলছল করছে।
ও যে ওর নীলাকে সত্যিই অনেক ভালোবেসে ফেলেছিল। নীলার সাথে তো বিয়ে হতেও যাচ্ছিল, তাহলে হঠাৎ কী থেকে কী হয়ে গেল ওদের জীবনে, কেন হলো এমন? এসব ভাবছে আর বৃষ্টির ছবির দিকে তাকিয়ে আছে নীল। হঠাৎ মায়ের ডাকে ধ্যান ভাঙে নীলের। নীল, আসবো আমি? মায়ের ডাক শুনে তাড়াতাড়ি নিজের চোখটা মুছে নিল নীল। তারপর বৃষ্টির ছবিটা লুকিয়ে বলল, আমার রুমে আসতে আবার তোমার অনুমতি নিতে হয় আম্মু। এসো ভিতরে এসো। লুকিয়ে কি করবি নীল? মায়ের চোখে ফাঁকি দেওয়া কি এতই সহজ? নীলাকে ভেবে আর কষ্ট পাস না নীল। নীলা যে আমাদের কাছে শুধু অমানত হিসাবে ছিল, ওকে এ বাড়িতে সারা জীবনের জন্য রাখার অধিকার ছিল না আমাদের। যার জিনিস সে তো নিয়ে যাবেই বল, আমাদের তো সেখানে করার কিছুই নেই। মায়ের কথা শুনে মাকে জড়িয়ে ধরল নীল। একটু পর মাকে ছেড়ে দিয়ে নীল ধরা গলায় বলল, জানো আম্মু, নীলাকে যখন তুমি এই বাসায় নিয়ে এসেছিলে তখন ওর উপর খুব হিংসে হতো আমার। কারণ আমার তখন মনে হতো তুমি আমার ভালোবাসার ভাগটা ওকে দিচ্ছ, কিন্তু একই বাসায় থাকতে থাকতে কখন যে ওর প্রতি ভালো লাগা চলে আসে আমার মনে নাই, আমি বুঝতেই পারিনি। আর এক সময় সেই ভালো লাগাটাই ভালোবাসায় পরিণত হয়। সত্যি অনেক বেশি ভালোবেসে ফেললাম আমি নীলাকে। স্বপ্ন সাজাতে লাগলাম ওকে নিয়ে। কখনো ভাবিনি ওকে এভাবে চিরদিনের মতো হারিয়ে ফেলবো আমি। মাত্র 1 বছরের ভালোবাসা এভাবে দাগ কেটে যাবে আমার মনে। বড্ড কষ্ট হচ্ছে আমার আম্মু, নিজের ভালোবাসাকে অন্যের সাথে মেনে নিতে বড্ড কষ্ট হচ্ছে আমার। কথাগুলো বলতে বলতে আবারও মাকে জড়িয়ে ধরল নীল। নীলের মা নীলের কথা শুনে মাথায় হাত বুলিয়ে বলল, কষ্ট পাস না বাবা, জন্ম মৃত্যু বিয়ে সবাই আল্লাহর হাতে। আল্লাহ যার সাথে যাকে লিখে রেখেছেন তার সাথেই তার বিয়ে হবে। এখানে আমাদের মানুষের কোনো হাত নেই। তোর জন্য আমি নীলার চাইতে সুন্দরী মেয়ে এনে দিব। তুই নীলাকে ভুলে যা নীল, ভুলে যা তুই। মায়ের কথা শুনে মাকে ছেড়ে দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, ভুলে যাওয়া কি এতই সহজ আম্মু? আমি চাইলেও কখনো ভুলতে পারবো না নীলাকে, কারণ আমি ওকে সত্যিকারের ভালোবেসেছি। তবে আমি কখনোই বাধা হয়ে দাঁড়াবো না শ্রাবণ আর নীলার মাঝে। দূর থেকে প্রার্থনা করে যাব যেন যেখানে থাকে সুখে থাকে আমার নীলা। আর কিছুই চাই না আমি আম্মু, আর কিছুই চাই না। নীলের কথা শুনে নীলের মাথায় হাত বুলিয়ে সেখান থেকে চলে গেলেন নীলের মা। সে চাইলেও যে পারবে না নীলাকে এনে দিতে তার একমাত্র ছেলের জন্য। তবে তিনি তো মা, ছেলের কষ্ট দেখে তারও যে অনেক বেশি কষ্ট হচ্ছে বুকে। তবে সে চায় না নিজের কষ্টটাকে ছেলের সামনে প্রকাশ করে তার কষ্টটা আরও বাড়িয়ে দিতে। কপালে কারো ভালোবাসার পরশ পেয়ে ঘুম ভাঙে বৃষ্টির। বৃষ্টি মিটিমিটি করে তাকিয়ে দেখে ওকে অনেক শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরেছে শ্রাবণ। শ্রাবণের বুকে নিজেকে দেখে কিছুটা অস্বস্তি বোধ করে বৃষ্টি, তাই শ্রাবণের থেকে ছাড়া পেতে বলে ওঠে, ওয়াশরুমে যাবো, প্লিজ ছাড়ুন আমায়। বৃষ্টির কথা শুনে শ্রাবণ বৃষ্টিকে না ছেড়ে বৃষ্টির দিকে তাকিয়ে বলে, তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে আমায় জান? শ্রাবণের কথা শুনে বৃষ্টি শ্রাবণের থেকে দূরে সরার বৃথা চেষ্টা করে বলে, কি চান? তোমার এই গোলাপি ঠোঁটের একটা ছোঁয়া দেবে আমায়? মনে হয় কত শত চোখ হলো, আমি পাইনি সেই ছোঁয়া, দেবে আমায় একটুখানি? শ্রাবণের কথা শুনে খুব অস্বস্তি হতে লাগলো বৃষ্টির। কি বলবে বুঝতে পারছে না ও, কারণ শ্রাবণ যদি সত্যিই ওর স্বামী হয়ে থাকে তাহলে তো ওর কাছে সেটা চাওয়াটা স্বাভাবিক নয়। বৃষ্টি কিছু ভেবে না পেয়ে বলে উঠল, আমি তো কেবল ঘুম থেকে উঠলাম, আমি এখনো দাঁত ব্রাশ করিনি, মুখে গন্ধ, যেতে দিন আমায় প্লিজ। বৃষ্টির কথা শুনে মুচকি হাসলো শ্রাবণ। তারপর বৃষ্টি কিছু বুঝে ওঠার আগেই বৃষ্টির ঠোঁট জোড়াকে আঁকড়ে ধরল। খুব গভীরভাবে কিস করতে লাগলো বৃষ্টিকে। ঘটনার আকস্মিকতায় পাথরের মূর্তির মতো হয়ে গেল বৃষ্টি। কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না ওর। একটু পর বৃষ্টিকে ছেড়ে দিল শ্রাবণ। তারপর অন্যদিকে ঘুরে বলল, চলে যাও জান, চলে যাও এখান থেকে, কিছুক্ষণের জন্য একা ছেড়ে দাও আমায়, আমি একা থাকতে চাই। শ্রাবণের কথার মানে কিছুই বুঝতে পারল না বৃষ্টি, তাই দ্রুত ওয়াশরুমে চলে গেল। স্মৃতি হারানোর পর কখনো কেউ এরকমটা করেনি ওর সাথে। কেন জানে না ভীষণ রাগ আর লজ্জা দুটোই হচ্ছে বৃষ্টির। তবে শ্রাবণের প্রতি একটা মায়া কাজ করছে ওর মনে। বৃষ্টি চলে যেতেই শ্রাবণ উঠে বসে ওয়াশরুমের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, তুমি জানো না জান, তুমি আমি ঠিক কতটা ভালোবাসি। আজ আমি তোমার স্বামী হওয়া সত্ত্বেও তোমার উপর নিজের অধিকার খাটাতে পারছি না। তার একটাই কারণ, আমি চাই না তুমি আমার জন্য কষ্ট পাও। আমি তোমার জন্য অপেক্ষা করবো জান, তোমার স্মৃতি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করব। তবে তুমি এত কাছে পেয়ে যে এতটুকু পাওয়া মিস করতে পারছিলাম না আমি, তাই তোমার অমতেই তোমার স্পর্শ করে বসলাম। প্লিজ জান, রাগ করো না আমার উপর,
রাগ করলেও যে আমার করার কিছুই নেই। আমি যে তোমার নেশা আসক্ত জান। কথাগুলো ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে উঠে চলে গেল শ্রাবণ। পরের দিন সকাল 10টা, বৃষ্টিকে নিয়ে গাড়ি করে নীলদের বাসায় যাচ্ছে শ্রাবণ। এই সময়টুকুর মাঝে বৃষ্টির সাথে আর একবারও কথা হয়নি শ্রাবণের। বৃষ্টিও যতটা সম্ভব শ্রাবণের থেকে দূরে দূরে থেকেছে, মুখোমুখি হলেও কথা বলেনি শ্রাবণের সাথে। শ্রাবণকে দেখে কেমন একটা লজ্জা কাজ করছে বৃষ্টির মাঝে। শ্রাবণের মুখোমুখি হলেই মনে পড়ে যাচ্ছে গতকালকে শ্রাবণের সেই স্পর্শের কথা। নীলদের বাসার সামনে এসে গাড়ি থামাতেই বৃষ্টি গাড়ি থেকে নামার জন্য পা বাড়ালো। তখনই বৃষ্টির হাতটা ধরে ফেললো শ্রাবণ। তারপর বৃষ্টিকে এক টানে নিজের কাছে এনে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, তুমি চেয়েছো তাই তুমি রেখে যাচ্ছে এখানে আমি। তবে একটা কথা মনে রেখো, তুমি শুধু আমার, আমি ছাড়া আর কেউ নেই তোমার জীবনে। নীল আহমেদ বা অন্য কোনো ছেলের কথা কল্পনা তো আনবে না তুমি। তাহলে আমার চেয়ে ভয়ানক আর কেউ হবে না তোমার জন্য। কথাটা মাথায় রেখো। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই বৃষ্টির কপালে চুমু দিয়ে বৃষ্টিকে ছেড়ে দিল শ্রাবণ। তারপর একটা ফোন বৃষ্টির দিকে এগিয়ে দিয়ে বলল, এই ফোনটা তোমার কাছে রাখো বৃষ্টি। আমি যখন কল দিব আমার সাথে কথা বলবে এটা দিয়ে। আর ঠিক মতো খাওয়া দাওয়া করবে, নিজের যত্ন নেবে। আমি আগামী পরশু দিনে এখান থেকে নিয়ে যাবো তোমায় আমার কাছে। এখন যাও। এতটুকু বলতেই বৃষ্টি কোনো কথা না বলে গাড়ির দরজা খুলে নেমে যেতে নিল। আর তখনই আবারও বৃষ্টির হাত ধরে টান দিল শ্রাবণ। শ্রাবণের টান দেওয়াতে শ্রাবণের বুকে মুখ থুবড়ে পড়ল বৃষ্টি। বৃষ্টি মাথা তুলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণ বৃষ্টির দিকে তাকিয়ে অসহায়ভাবে চেয়ে বলল, এখানে না থাকলে হয় না চান? তোমার ছাড়া যে থাকতে পারবো না আমি। চলো না ফিরে যাই, সবার সাথে একটু দেখা করে। শ্রাবণের কথা শুনে মাথা নিচু করে আস্তে করে বৃষ্টি বলল, মাত্র 2 দিনেরই তো ব্যাপার, থাকি না এই 2 দিন মামুনির কাছে। আচ্ছা ঠিক আছে, যাও যান। ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। প্লিজ তাড়াতাড়ি ফিরে আসো। শ্রাবণের কথা শুনেই বৃষ্টি মাথা নেড়ে সম্মতি দিল। শ্রাবণ আর কিছু না বলে হাত ছেড়ে দিল বৃষ্টির। বৃষ্টি গাড়ি থেকে নেমে ভেতরে যাওয়ার সময় একবার ফিরে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণ অসহায়ভাবে তাকিয়ে আছে ওর দিকে। বৃষ্টি আর কিছু না বলে ভেতরে চলে গেল। বৃষ্টি চলে যাওয়ার পর শ্রাবণ একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে স্টার্ট দিয়ে চলে গেল। বাসার ভেতরে ঢুকতেই বৃষ্টিকে দেখে এগিয়ে এলো নীলের মা। তারপর বৃষ্টির হাত ধরে আনন্দিত কণ্ঠে বলল, কেমন আছিস নীলামা? তোর শরীর এখন কেমন? জামাই এলো না তোর সাথে? শ্রাবণ কোথায়? ভালো আছি মামুনি, তুমি কেমন আছো? উনি আসেনি, ওনার কাজ আছে বললেন। আমিও ভালো আছি। আয় মা, বস এখানে। নীল, এই নীল, দেখ, যা দেখে যা, নীলামা এসেছে। নীল নামটা শুনতেই রুম থেকে এক প্রকার দৌড়ে এলো নীল। তারপর নীলার কাছে এসে নীলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, কেমন আছো নীলা? জি ভালো আছি আমি, আপনি কেমন আছেন নীল ভাইয়া? আশিস শ্রাবণ চৌধুরী আসেননি তোমার সাথে? না, ওনার কি কাজ আছে বললেন, তাই নামিয়ে দিয়ে গেলেন আমায়। এভাবে কিছুক্ষণ গল্প করে কাটালো বৃষ্টির। বিকেলে নিজের রুমে বসে আছে বৃষ্টি। এতটুকু সময় প্রায় 7 থেকে 10 বার ফোন করে কথা বলেছে শ্রাবণ বৃষ্টির সাথে। বৃষ্টি চুপচাপ বসে আছে আর ভাবছে শ্রাবণের কথা। শ্রাবণের কথা মনে করছে আর এক অজানা অনুভূতি খেলে যাচ্ছে বৃষ্টির মনে। তখনই বৃষ্টির ধ্যান ভেঙে দিয়ে রুমে ঢুকলো নীলের মা। তারপর বৃষ্টির পাশে বসে বলল, নীলামা, তুই যে এই দুদিন শ্রাবণের কাছে থাকলি, ওর কাছে থেকে কি মনে হলো তোর? মানে পুরনো কিছু কি মনে পড়ছে তোর? শ্রাবণ তোর ওপর কোনো রকম অত্যাচার করেনি তো? বা তোর ওপর জোর করেনি তো? আমার কাছে কিছু লুকাবি না মা। পেটে না ধরলেও এই 1 বছরে তুই আমার মেয়েই হয়ে গেছিস। নীলের মায়ের কথা শুনেই নীলের মাকে জড়িয়ে ধরল বৃষ্টি। তারপর মুচকি হেসে বলল, এতগুলো প্রশ্ন একসাথে করলে আমি উত্তর দিব কি করে বলো তো মামুনি? তো একটা একটা করে বল না। আমার যে কিছু ভালো লাগছে না মা তোর জন্যে। একটা কথা কি জানো মামুনি, আমার কেন যেন ওনার বাসায় যাওয়ার পর, ওনার কাছাকাছি থাকার পর বারবার মনে হয়েছে আমি চিনি ওনাকে। উনি আমার খুব কাছের কেউ। অজানা একটা মায়া কাজ করছে আমার ওনার জন্য। অজানা একটা ফিলিংস আগে যা কখনোই ওনার জন্য হয়নি, কারোর জন্যই হয়নি মামুনি। এমনটা কেন লাগে আমার ওনার জন্য আমি জানি না মামুনি। যেন উনি আমার কত জনম জনমের চেনা। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো বৃষ্টি। বৃষ্টিকে থামতে দেখে বৃষ্টির মাথায় হাত রেখে নীলের মা মুচকি হেসে বলল, এটাই তো প্রকৃত ভালোবাসা নীলা। পবিত্র সম্পর্ক এটাকেই বলে। তুই যে সত্যি শ্রাবণীর স্ত্রী ছিলি, তোর এই অনুভূতিটাই তার প্রমাণ।
আর শ্রাবণকে দেখে যতটা বুঝতে পেরেছি ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসে। নীলের মায়ের কথা শুনে নীলা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হয়তো তুমি ঠিকই বলছো মামুনি, কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছি না কেন পুরনো কথাগুলো মনে করার চেষ্টা করলে মাথায় প্রচণ্ড ব্যথা হয় আমার। জোর করে কিছু মনে করার চেষ্টা করিস না নীলা, সময় এলে নিজে থেকেই সব মনে পড়ে যাবে তোর। আচ্ছা তুই থাক, আমি এখন আসি, একটু কাজ আছে। কথাগুলো বলেই বৃষ্টির মাথায় হাত বুলিয়ে চলে গেল নীলের মা। নীলের মা চলে যেতে নীল নীলার রুমের দরজার সামনে এসে বলল, ভেতরে আসতে পারি নীলা? আরে নীল ভাইয়া, আসো, ভেতরে আসো। আমার রুমে ঢুকতে তোমার অনুমতির দরকার হয় বুঝি? আগে হয়নি, কিন্তু এখন তো তুমি অন্য একজনের বউ, তাই দরকার হয় নীলা। নীলের কথা শুনে আর কিছু বলল না নীলা, মাথা নিচু করে ফেলল। নীলাকে মাথা নিচু করে মন খারাপ করে থাকতে দেখে নীল বলল, বাইরে থেকে আমি সব শুনেছি নীলা আম্মু, আর তোমার সব কথা শুনেছি আমি। আসলে তোমার মনের মাঝে আমার জন্য ভালো লাগা ছাড়া আর কখনো কিছুই ছিল না। সত্যিকারের ভালো তুমি শুধু শ্রাবণ চৌধুরীকেই বাসো, আমাকে নয়। আসলে নীল ভাইয়া, আমায় বলতে দাও নীলা, তুমি আসলে কখনোই আমার ছিলে না। তবে আমার এত আফসোস নেই জানো নীলা, আমি সব সময় চাইবো তুমি যেন শ্রাবণের সাথে সুখে থাকো। আর আমি জানি শ্রাবণ তোমার অনেক সুখে রাখবে, আর তার মতো করে ভালো তোমায় আর কেউ বাসতে পারবে না, এমনকি আমিও না। শ্রাবণ সত্যি তোমায় অসম্ভব ভালোবাসে, তুমি কখনো শ্রাবণকে ছেড়ে যেও না নীলা। শ্রাবণ লোকটা রাগী হলেও ওনার মনটা খুব ভালো, আর তোমায় সে পাগলের মতো ভালোবাসে, এটা বুঝেছি আমি ওনার সাথে কথা বলে। নীলের কথাগুলো মাথা নিচু করে মনোযোগ দিয়ে চুপ করে শুনছে বৃষ্টি, তবে কোনো কথার উত্তর দিচ্ছে না। হঠাৎ ফোনের শব্দে ধ্যান ভাঙে বৃষ্টির। বৃষ্টি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে শ্রাবণ কল করেছে, ভিডিও কল। বৃষ্টি কোনো কিছু না ভেবে কল রিসিভ করে সামনে ধরে। ফোন রিসিভ হতে শ্রাবণ দেখতে পায় বৃষ্টির পাশে নীল দাঁড়িয়ে আছে। ফোনের ভেতর দেখে মনে হচ্ছে যেন নীল বৃষ্টির একদম কাছাকাছি দাঁড়িয়ে আছে। ফোনের স্ক্রিনে এমন দৃশ্য দেখার সাথে সাথে মাথায় যেন রক্ত উঠে যায় শ্রাবণের। শ্রাবণ নিজের হাতের ফোনটা একটা আছাড় দিয়ে ভেঙে ফেলে, তারপর দ্রুত রুম থেকে বেরিয়ে যায় নীলের বাসার উদ্দেশ্যে। শ্রাবণ কথা না বলে ফোন কেটে দেওয়ায় অবাক হয় বৃষ্টি, কারণ এখানে আসার পর থেকে শ্রাবণ যতবারই কল করেছে ততবারই বৃষ্টি বারবার বলার পর ফোন কেটেছে। তাহলে এখন হঠাৎ কী হলো যে কথা না বলে কেটে দিল? নীলকে অন্য মনুষ্য দেখে নীল বলে উঠল, আমি হয়তো তোমায় বিরক্ত করছি তাই না নীলা? তুমি থাকো, আমি যাচ্ছি, পরে কথা হবে। কথাটা বলেই বৃষ্টির উত্তরের অপেক্ষা না করে চলে গেল নীল। কিন্তু সেদিকে বৃষ্টির কোনো খেয়াল নেই। বৃষ্টি এখন তার শ্রাবণকে নিয়ে ভাবছে। আধ ঘন্টার মাঝেই নীলদের বাসায় এসে পৌঁছালো শ্রাবণ। তারপর সোজা চলে গেল নীলদের বাসার ভেতরে। জোরে জোরে ডাকতে লাগলো বৃষ্টির নাম ধরে। শ্রাবণের চিৎকার শুনে এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে এলো বৃষ্টি, সাথে নীলের বাবা মাও। বৃষ্টিকে দেখা মাত্র শ্রাবণ দ্রুত চলে গেল বৃষ্টির কাছে। তারপর কোনো কথা না বলে বৃষ্টির হাত শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো দরজার দিকে। হাতের ব্যথায় বৃষ্টি বলে উঠল, কি করছেন শ্রাবণ? আমি এইভাবে টেনে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? ব্যথা পাচ্ছি আমি, আমার হাত ছাড়ুন প্লিজ। বৃষ্টির কথার দিকে কোনো ভ্রুক্ষেপ নেই শ্রাবণের। শ্রাবণের ফর্সা মুখটা যেন রাগেই লাল হয়ে আছে, কপালের রগগুলো সব ফুলে উঠেছে। বৃষ্টিকে নিয়ে দরজার কাছে যেতেই শ্রাবণের পথ আটকে দাঁড়ালো নীলের মা। তারপর বৃষ্টির দিকে একবার তাকিয়ে শ্রাবণের দিকে চোখ সরিয়ে বলল, কি হয়েছে শ্রাবণ বাবা, তুমি এমন করে নীলাকে নিয়ে কোথায় যাচ্ছ? কাউকে কিছু বললেও না? নীলের মায়ের কথা শুনে থেমে গেল শ্রাবণ, তারপর রাগী গলায় বলে উঠল, পথ ছাড়ুন আন্টি, আমি বৃষ্টিকে নিয়ে যাবো এখান থেকে। শ্রাবণের কথা শুনে অবাক চোখে তাকিয়ে নীলের মা বলল, আজকে সকালেই তো নীলা এলো এ বাড়িতে, আর এখনই ওকে নিয়ে যাবে মানে? নীলার না এখানে দুদিন থাকার কথা বাবা? কথা ছিল, এখন আর কোনো কথা নেই। আমি ওকে এখনই এখান থেকে নিয়ে যাব, আর কখনোই বাড়িতে আসবে নাও। সরুন আপনি আমার সামনে থেকে। কথাগুলো বলে নীলের মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বৃষ্টিকে নিয়ে বেরিয়ে এলো শ্রাবণ। তারপর গাড়ির দরজা খুলে ধাক্কা দিয়ে বৃষ্টিকে বসিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিল শ্রাবণ।
তারপর নিজে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। এই গল্পটি আমি সোনালি আক্তার বৃষ্টি লিখেছি। তারপর খুব দ্রুত গাড়ি ছোটাতে লাগলো শ্রাবণ। এত জোরে গাড়ি চালানোর জন্য ভয়ে যেন আত্মা শুকিয়ে আসছে বৃষ্টির। বৃষ্টি ভয় পেয়ে শ্রাবণকে খামচে ধরে মাথা নিচু করে বসে রইল। সেদিকে শ্রাবণের কোনো খেয়াল নেই। শ্রাবণের চোখ থেকে যেন আগুন বের হচ্ছে রাগে। বাসার সামনে গাড়ি থামিয়ে বৃষ্টির হাত ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে গেল শ্রাবণ। তারপর ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায়। বৃষ্টি বিছানায় পড়ে গিয়ে ছলছল করে অবাক চোখে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণের কেমন হিংস্র চেহারা দেখে ভয়ে কুকিয়ে উঠল বৃষ্টি। শ্রাবণকে আর কিছু বলার মতো সাহস নেই বৃষ্টির। হঠাৎ শ্রাবণ হিংস্রভাবে এগিয়ে এসে বৃষ্টির 2 হাত শক্ত করে চেপে ধরল বিছানার সাথে। বৃষ্টির ব্যথায় কুকিয়ে উঠল, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করে বৃষ্টির ঠোঁট জোড়াকে আঁকড়ে ধরল শ্রাবণ। তারপর কিস করার বদলে এক প্রকার কামড়াতে লাগলো বৃষ্টির ঠোঁটে। মুখ আর হাতের ব্যথায় যেন জানটা বেরিয়ে যাচ্ছে বৃষ্টির, কিন্তু শ্রাবণের শক্তির কাছে ওর কোনো কিছু করার নেই। 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অঝোর ধারে প্রাণী। বেশ কিছুক্ষণ পর বৃষ্টিকে ছেড়ে দিল শ্রাবণ। তারপর উঠে বসে অন্যদিকে ঘুরে তাকিয়ে গম্ভীর গলায় বলে উঠল, তোকে আমি বলেছিলাম বৃষ্টি, তুই আমার বউ, শুধু আমার। নীল বা অন্য কোনো ছেলের সাথে কথা বলবি না তুই, কিন্তু তুই সেটাই করলি। আজকের এই কথা যদি মনে থাকে তাহলে দ্বিতীয়বার আর কোনো ছেলের সাথে কথা বলতে হাজারবার ভাববি তুই। এটা তোর শাস্তি ছিল। কথাগুলো বলেই রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল শ্রাবণ। আর বৃষ্টি বিছানাতেই পড়ে থেকে হাত আর ঠোঁটের ব্যথায় চোখের জল ফেলতে লাগলো। তারপর কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ল বৃষ্টি। অনেকক্ষণ পর শ্রাবণ ফিরে এলো বৃষ্টির কাছে তার রুমে ঢুকে দেখলো বৃষ্টি সেই একইভাবে শুয়ে ঘুমিয়ে আছে। চোখের কোণায় এখনও পানি লেগে আছে বৃষ্টির। ঠোঁট জোড়া লাল টকটকে হয়ে আছে, সাথে ঠোঁটের কোণায় জমাট বেঁধে আছে রক্ত। হাত দুটো একদম লাল টকটকে হয়ে গেছে। 2 জায়গায় শ্রাবণের হাতের নখ ঢুকে রক্তও বের হয়ে গেছে। বৃষ্টির এমন অবস্থা দেখে বুকের মাঝে কেঁপে উঠল শ্রাবণের। শ্রাবণ বৃষ্টিকে কোলে তুলে নিয়ে বিছানায় ঠিক করে শুইয়ে দিল। তারপর খুব যত্ন করে বৃষ্টির হাতে মলম লাগিয়ে নখ লেগে কেটে যাওয়া জায়গাটা পরিষ্কার করলো। তারপর বৃষ্টির কপালে চুমু এঁকে দিয়ে বলতে লাগলো, আমি জানি জান, আমি তুমি অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি, কিন্তু কি করব বলো? তুমি তো আমার কোনো কথাই শোনো না। আমি যেটা বলি তুমি সেটা উল্টোটাই করো সবসময়। কেন বলছো না তুমি জান? আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে তোমায় কথা বলতে দেখলে অনেক কষ্ট হয় আমার। বুকের এইখানটায় পরে পরে ছাই হয়ে যায়। তখন কি করে তোমায় বোঝাবো আমি তুমি আমার কাছে ঠিক কি? প্রতিটা মুহূর্তে তোমাকে হারানোর ভয় তাড়া করে বেড়ায় আমায়। আর একবার তুমি হারালে যে সত্যি মরে যাবো আমি, বাঁচবো না আর তোমায় ছাড়া, বাঁচবো না আমি। প্লিজ জান, কখনো ছেড়ে যেও না আমায়। আমি যে সহ্য করতে পারবো না তুমি হারিয়ে বেঁচে থাকাটা। কথাগুলো বলতেই চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল শ্রাবণের। চোখটা মুছে নিয়ে সেখান থেকে চলে গেল শ্রাবণ। সন্ধ্যার পর ঘুম ভাঙল বৃষ্টির ঘুম ভাঙতেই উঠে বসল। তারপর হাতের দিকে খেয়াল করে দেখল ব্যথা অনেকটাই কমে গেছে। আরও বিছানায় ঠিকঠাক মতো শুয়ে আছে, কিন্তু ও তো এমনভাবে ঘুমায়নি, তাহলে ওকে ঠিক করে শুইয়ে দিল কে? এসব ভাবতে ভাবতে ওয়াশরুমে চলে গেল বৃষ্টি। তারপর ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। বৃষ্টির বারবার মনে হচ্ছে এমন অত্যাচারের সাথে যেন ও অনেক আগে থেকেই পরিচিত। ওয়াশরুম থেকে বের হতে বৃষ্টি দেখল শ্রাবণ খাবার হাতে বসে আছে বৃষ্টির জন্য। বৃষ্টিকে বের হতে দেখে শ্রাবণ বলে উঠল, এখানে এসো জান, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। খাবারটা কি ওষুধ খেয়ে নাও, ব্যথা ঠিক হয়ে যাবে। শ্রাবণের কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল বৃষ্টি। তারপর মনে মনে ভাবতে লাগলো, এই লোকটা এমন আজব কেন? নিজেই আঘাত করবে, আবার নিজেই সেই আঘাতে মলম লাগাবে, নিজেই কষ্ট দেবে, আবার সেই কষ্ট সে ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে। এমনও মানুষ হয়? এই লোকটা সত্যি সবার চাইতে আলাদা। তো আমার কেন মনে হচ্ছে আমি ভালোবাসি তাকে? আমার সাথে এমন বাজে আচরণের পরেও কেন তার উপর রাগ হচ্ছে না আমার? আমার কেন বারবার মনে হচ্ছে খুব কাছের কেউ সে, যাকে ছাড়া আমার জীবনটা হয়তো অপূর্ণ। ওই গত 1 বছরে তো কখনো এমনটা লাগেনি আমার কারো জন্যে। তবে কি এটাই ভালোবাসা? আমি কি তাকে সত্যিই ভালোবাসি? সে কি আমার স্বামী? আমি কি তার স্ত্রী সত্যি? এমন হাজার কথা ভাবছি বৃষ্টিকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রাবণ উঠে গিয়ে বৃষ্টির সামনে দাঁড়িয়ে বৃষ্টির দুগালে হাত রেখে বলল, রাগ করেছো জান আমার উপর? কথা বলবে না তুমি আমার সাথে? আমি তো অনেক কষ্ট দিয়েছি, তাই না?
শ্রাবণের কথা শুনে অবাক চোখে শ্রাবণের দিকে তাকিয়ে আছে বৃষ্টি। কোনো কথা বলছে না ও, শুধু বোঝার চেষ্টা করছে একটা মানুষ কি করে এত বদলাতে পারে ক্ষণে ক্ষণে। বৃষ্টিকে চুপ করে তাকিয়ে থাকতে দেখে শ্রাবণ দুপা পিছিয়ে গিয়ে কান ধরে বলল, ও বউ প্লিজ মাফ করে দাও না তোমার ডেঞ্জারাস লাভারটাকে। এ দেখো কান ধরেছে আমি। শ্রাবণ চৌধুরী কান ধরে দাঁড়িয়ে আছে। ভাবতে পারছো একবার এটা কারো কানে গেলে কি হবে? প্লিজ বউ মাফ করে দাও না আমায়, আর তোমায় কষ্ট দিব না। এই কান ধরে বলেছে, বলো না আমায় মাফ করেছো? শ্রাবণের কাণ্ড দেখে আর কথা শুনে ফিক করে হেসে দিল বৃষ্টি। বৃষ্টির কাছে এগিয়ে এসে কপালে আর গালে ভালোবাসার পরশ এঁকে দিল শ্রাবণ। তারপর হাত ধরে নিয়ে গিয়ে পাশে বসিয়ে বৃষ্টিকে খাইয়ে দিতে লাগলো নিজের হাতে। বৃষ্টি শুধু অবাক চোখে দেখছে শ্রাবণকে। একটা মানুষ কি করে পারে কাউকে এতটা ভালোবাসতে? আর এতটা ভালোই যখন বাসে তাহলে হঠাৎ হঠাৎ এমন ভয়ানক রূপে বা ধারণ করে কেন? এসব কথার উত্তর বৃষ্টির অজানা। তবে বৃষ্টি এতটুকু বুঝতে পেরেছে যে শ্রাবণকে ভালোবেসে ও খুব বেশি ভালোবাসে শ্রাবণকে। বৃষ্টিকে খাইয়ে দেওয়া শেষ হলে পানি খাইয়ে বৃষ্টির মুখটা টিস্যু দিয়ে মুছে নিল শ্রাবণ। তারপর বৃষ্টির গালে হাত রেখে নরম সুরে বলল, ঠোঁটে আর হাতে খুব বেশি ব্যথা করছে জান। শ্রাবণের কথার উত্তর না দিয়ে বৃষ্টি মুচকি হেসে বলে উঠল, বৃষ্টিতে ভেজবো, আপনি ভেজবেন আমার সাথে? এখন তুমি বৃষ্টি পাবে কোথায়? শ্রাবণের কথা শুনে মুচকি হেসে বৃষ্টি বলল, বাইরে তাকিয়ে দেখুন, মুষলধারায় বৃষ্টি হচ্ছে, চলুন না ভিজি। বৃষ্টির কথা শুনেই বাইরে তাকালো শ্রাবণ। তারপর দেখলো বাইরে সত্যি অনেক বৃষ্টি হচ্ছে। শ্রাবণ বৃষ্টির দিকে তাকিয়ে বলল, এখন বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে, জ্বর হবে। রাতে কাউকে বৃষ্টিতে ভিজতে দেখেছো কখনো? অন্য সময় ভেজো, এখন না। কিছু হবে না, চলুন না ভিজি একটু। আমার খুব ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে। ওকে, আপনাকে ভিজতে হবে না, আপনি শুধু ছাদের দরজায় দাঁড়িয়ে থাকবেন আর আমি ভিজবো। প্লিজ 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 চলুন না একটু ভিজি। বৃষ্টির জোড়াজড়িতে আর না করতে পারল না শ্রাবণ। বৃষ্টির সাথে ছাদে চলে গেল ভিজবে বলে। ছাদে উঠতে শ্রাবণকে রেখে বৃষ্টি দৌড়ে ছাদের উপরে উঠে ভিজতে লাগলো আর আনন্দে ছোট বাচ্চাদের মতো ছুটাছুটি করতে লাগলো। শ্রাবণ ছাদের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে অপলক দেখছে তার বৃষ্টিকে। বৃষ্টির সেদিকে খেয়াল নেই, সে তো মনের আনন্দে ভিজেই চলেছে ইচ্ছা মতো। প্রায় ৪৫ মিনিট হলো বৃষ্টিতে ভিজে চলেছে বৃষ্টি। শ্রাবণও আর বৃষ্টির আনন্দের মাঝে যেন হারিয়ে গেছে। হঠাৎ জোরে জোরে হাঁচি দিতে থাকে বৃষ্টি। বৃষ্টিকে হাঁচি দিতে দেখে যেন হুঁশ ফেরে শ্রাবণের। শ্রাবণ নিজের ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় ১ ঘন্টা হলো বৃষ্টি এভাবে বৃষ্টিতে ভিজে চলেছে। সাথে সাথে শ্রাবণ দৌড়ে বৃষ্টির কাছে চলে যায়। তারপর কিছু না বলে বৃষ্টিকে কোলে তুলে নিয়ে বলে, এই মেয়ে, কোনো হুঁশ আছে তোমার? পুরো ১ ঘন্টা হলো বৃষ্টিতে ভিজে চলেছে তুমি। এখন তাড়াতাড়ি নিচে চলো, জামা কাপড় চেঞ্জ করে নেবে, নইলে জ্বর এসে যাবে। শ্রাবণের কথা শুনে বৃষ্টি নিচের দিকে তাকিয়ে বলল, আমায় নামিয়ে দিন, আমি একাই যেতে পারবো। বৃষ্টির কথা শুনে কোনো উত্তর দিল না শ্রাবণ। শুধু একটা বাঁকা হাসি দিয়ে বৃষ্টিকে কোলে নিয়ে নিচে নেমে এলো। তারপর রুমে এসে ওয়াশরুমের সামনে নামিয়ে দিল বৃষ্টিকে। বৃষ্টি কিছু না বলে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। একটু পর চেঞ্জ করে বেরিয়ে এলো, কিন্তু হাঁচি দিতে দিতে বৃষ্টির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বৃষ্টি বের হলে শ্রাবণ গেল ফ্রেশ হতে। বেশ কিছুক্ষণ পর শ্রাবণ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো বৃষ্টি বিছানায় গুটিসুটি মেরে শুয়ে থরথর করে কাঁপছে। শ্রাবণ দ্রুত বৃষ্টির কাছে এগিয়ে গিয়ে কপালে হাত রেখে দেখলো জ্বরে গা তার পুড়ে যাচ্ছে। শ্রাবণ তাড়াতাড়ি কম্বল দিয়ে জড়িয়ে দিল বৃষ্টিকে। তারপর কাকে যেন ফোন করে বলল এক্ষুনি গিয়ে ডাক্তারকে নিয়ে আসতে। ৩০ মিনিটের মধ্যেই ডাক্তার নিয়ে চলে এলো শ্রাবণের লোক। ডাক্তার প্রায় অনেকটা ভিজে গেছে বৃষ্টিতে আসার সময়, কিন্তু শ্রাবণ চৌধুরী ডেকেছে না, এসে তো আর উপায় নেই। প্রাণের ভয় কার না আছে। ডাক্তারকে দেখে ডাক্তারের কাছে এগিয়ে গেল শ্রাবণ। তারপর বলল, ডাক্তার দেখুন তো আমার বৃষ্টির কি হয়েছে? এত গরম কেন শরীর? ও কথা কেন বলছে না? শ্রাবণের কথা শুনে কোনো উত্তর না দিয়ে বৃষ্টির কাছে চলে গেল ডাক্তার। তারপর কিছুক্ষণ চেক আপ করে বলল, মিস্টার শ্রাবণ, আপনার ওয়াইফ হাসপাতালে ভর্তি করতে হবে। ওনার অবস্থা খুব একটা ভালো না। 1 বছর আগে ওনার মাথার আঘাত পাওয়ার কারণে ওনার সামান্য জ্বর থেকে অনেক কিছু হয়ে যেতে পারে। তাই ওনাকে হাসপাতালে ভর্তি করেন যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব। ডাক্তারের কথা শুনে শ্রাবণ উত্তেজিত হয়ে বলল, আমি আমার বৃষ্টির কিচ্ছু হতে দেব না, আমি এখনই ওকে হাসপাতালে নিয়ে যাব। কথাগুলো বলে বৃষ্টিকে কোলে তুলে নিল শ্রাবণ। তারপর কয়েক পা এগিয়ে গিয়েই আবারও থেমে গেল। তারপর ডাক্তারের দিকে তাকিয়ে বলল, কিন্তু আপনি কি করে জানলেন যে বৃষ্টি 1 বছর আগে মাথায় আঘাত পেয়েছিল? আমি সব জানি মিস্টার শ্রাবণ, কারণ আমি তখন আপনার ওয়াইফের চিকিৎসা করেছিলাম। তবে এখন এটা জানতাম না
এই মেয়েটা আপনার ওয়াইফ। ডাক্তারের কথা শুনে আর কিছু বলল না শ্রাবণ। বৃষ্টিকে কোলে নিয়ে সোজা গিয়ে গাড়িতে বসলো। তারপর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। হাসপাতালে পৌঁছে বৃষ্টিকে নিয়ে একটা কেবিনে শুইয়ে দিল। ডাক্তার এসে বৃষ্টিকে কানলা পরিয়ে স্যালাইন পুশ করে গেল, সাথে 2টা কিসের যেন ইঞ্জেকশন। শ্রাবণ বৃষ্টির হাত ধরে বসে রইল বেডের পাশে, আর অসহায়ভাবে বৃষ্টির দিকে তাকিয়ে বলতে লাগলো, সব আমার দোষ। আমার উচিত হয়নি তোমায় এতক্ষণ এইভাবে বৃষ্টিতে ভিজতে দেওয়া। আমি যদি তোমায় বৃষ্টিতে ভিজতে না দিতাম তাহলে এখন তুমি সুস্থ থাকতে। আমার জন্যই তোমার আজ এই অবস্থা। কথাগুলো বলার সময় যেন বুকটা ফেটে যাচ্ছে শ্রাবণের। শ্রাবণ যে তার ভালোবাসার মানুষটাকে এভাবে দেখতে পারছে না। সারা রাত কেটে গেল, এর মাঝে একবারের জন্য জ্ঞান ফেরেনি বৃষ্টির। শ্রাবণ সারা রাত বৃষ্টির হাত ধরে বসেছিল, একটুও ঘুমাতে পারেনি। সকালে শ্রাবণ কী মনে করে নীলের মায়ের কাছে ফোন করে বলল বৃষ্টির অসুস্থতার কথা। শ্রাবণের মুখে বৃষ্টির কথা শুনতেই নীলকে নিয়ে ছুটে চলে এলো নীলের মা। যতই হোক, এই 1টি বছর বৃষ্টিকে নিজের মেয়ের মতো ভালোবেসেছে সে। নীলের মা আসলে তাকে বৃষ্টির পাশে বসিয়ে রেখে শ্রাবণ ওয়াশরুমে গেল একটু ফ্রেশ হতে। শ্রাবণ চলে গেলে নীল আর নীলের মা বৃষ্টির পাশে বসে রইল। নীল মুখে কিছু না বলে ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে ও নিজের নীলার জন্য কতটা কষ্ট পাচ্ছে। এদিকে নীলের মাও কান্না শুরু করে দিল বৃষ্টির এমন অবস্থা দেখে। হঠাৎ বৃষ্টি নড়ে চড়ে ওঠায় ধ্যান ভাঙল নীলের মায়ের। নীলের মা বৃষ্টির মাথায় হাত বুলিয়ে আস্তে আস্তে বলল, নীলা মামুনি, এখন কেমন লাগছে মা তোর? চোখ খোল, দেখ আমি তোর মামুনি এসেছি তোর কাছে। কি হয়েছিল মা তোর? এমন অসুস্থ হলে কি করে হঠাৎ? নীলের মায়ের কথা শুনে ধীরে ধীরে চোখ মেলে তাকালো বৃষ্টি। তারপর আশেপাশে একবার চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করলো ঠিক কোথায় আছে। তারপর এক ঝটকায় উঠে বসলো বৃষ্টি। বৃষ্টিকে উঠে বসতে দেখে নীলের মা উঠে দাঁড়িয়ে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে বলল, কি হলো নীলামা, তুই এইভাবে উঠে বসলি কেন? এখন শরীর কেমন লাগছে তোর? নীলের মায়ের কথা যেন কিছুই কানে যাচ্ছে না বৃষ্টির। বৃষ্টি গভীর মনোযোগ দিয়ে কি যেন ভাবছে। তারপর বৃষ্টি হঠাৎ চিৎকার করে বলতে লাগলো, আপনারা কারা কেন বাঁচালেন আমায়? আমি তো মরতে যাচ্ছিলাম, তাহলে কেন আমায় বাঁচালেন আপনারা? আমি আমার এই হাত দিয়ে আমার ভালোবাসাকে হত্যা করেছি, বিশ্বাসঘাতকতা করেছি আমি শ্রাবণের সাথে। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কেন বাঁচালেন আপনারা আমায়? আমি মরতে চাই, মরতে চাই আমি। কথাগুলো চিৎকার করে বলে কাঁদছে বৃষ্টি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে বৃষ্টির কথা শুনে থমকে গেল শ্রাবণ। বৃষ্টির কথা শুনে বৃষ্টিকে শান্ত করার অনেক চেষ্টা করছে নীল আর নীলের মা, কিন্তু বৃষ্টি এমন বিহেভ করছে যেন নীল আর নীলের মাকে চেনেই না, আর পাগলের মতো মরে যাওয়ার কথা বলে যাচ্ছে বৃষ্টি। হঠাৎ শ্রাবণের দিকে চোখ পড়ে বৃষ্টির। শ্রাবণকে দেখা মাত্রই হাসি ফুটে ওঠে বৃষ্টির মুখে। তারপর বৃষ্টি এক টানে হাতের ক্যানোলাটা খুলে ফেলে দ্রুত চলে যায় শ্রাবণের কাছে। তারপর শ্রাবণের শরীরে হাত বোলাতে বোলাতে পাগলের মতো বলে, আপনি ঠিক আছেন শ্রাবণ? আপনার কিছু হয়নি? আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, তিনি বাঁচিয়ে দিয়েছেন আপনাকে। আপনি সুস্থ আছেন শ্রাবণ। খুব বেশি ব্যথা লেগেছিল আপনার, তাই না? সেদিন আপনাকে ছুরি মেরে চলে আসার পর আমি আবার ফিরে গিয়েছিলাম আপনার কাছে, কিন্তু সেখানে আমি রক্ত ছাড়া কিচ্ছু দেখতে পাইনি। আমি ভেবেছিলাম আমি হয়তো সত্যি আপনাকে খুন করে ফেলেছি, মেরে ফেলেছি আমার ভালোবাসাকে নিজের হাতে। আপনি ঠিক আছেন তো শ্রাবণ? বৃষ্টি পাগলের মতো কান্না করতে করতে এইসব ভুলে যাচ্ছে, আর শ্রাবণ ও নীলের মা অবাক চোখে তাকিয়ে বৃষ্টির কথা শুনছে। হঠাৎ শ্রাবণ খেয়াল করলো বৃষ্টির হাতের ক্যানোলা খুলে ফেলার জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে। সাথে সাথে বৃষ্টির হাতে সেই জায়গায় চেপে ধরলো শ্রাবণ। তারপর বৃষ্টির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, জান, শান্ত হও তুমি। আমি ঠিক আছে, কিচ্ছু হয়নি আমার। প্লিজ শোনা, শান্ত হও। সেদিন তুমি কেন এরকম করেছিলে বৃষ্টি আমার সাথে? শ্রাবণের কথা শুনেই থমকে গেল বৃষ্টি। তারপর কি যেন মনে করে শ্রাবণের কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে দুপা পিছিয়ে গেল, গিয়ে বলল, আপনি কি করে পারলেন শ্রাবণ? কি করে পারলেন আপনি এমনটা করতে? একটাবারও কি আমার কথা মনে হয়নি আপনার? শ্রাবণ, আপনি আপনি এতটুকু বলতেই কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে নিচে পড়ে যেতে নিল বৃষ্টি। সাথে সাথে শ্রাবণ দৌড়ে গিয়ে বৃষ্টিকে ধরে ফেলল। তারপর চিৎকার করে ডাক্তারকে ডাকতে লাগলো শ্রাবণ। নীল দৌড়ে চলে গেল ডাক্তার আনতে। ডাক্তার এসে বৃষ্টিকে চেক আপ করে বলল, মিস্টার শ্রাবণ, আপনার ওয়াইফ অতিরিক্ত টেনশন করায় জ্ঞান হারিয়ে ফেলেছে। আর নীল আহমেদের কাছ থেকে যা শুনলাম তাতে তো মনে হচ্ছে আপনার ওয়াইফ সিটিভি এসেছে। আপনি টেনশন করবেন না, আমি এখনই ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, উনি এখন ঘুমাবে। ঘুম থেকে উঠলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
ডাক্তারের কথা শুনে কিছুটা স্বস্তি ফিরে পেল শ্রাবণ। ডাক্তার চলে গেলে শ্রাবণ বৃষ্টির পাশে বসে বৃষ্টির বলা কথাগুলো নিয়ে ভাবতে লাগলো। কী বলছিল এতক্ষণ বৃষ্টি? আমি কি করেছি ওর সাথে যে বৃষ্টি আমার খুন পর্যন্ত করতে চাইলো? 1 বছর আগে শ্রাবণকে ছুরি মেরে বৃষ্টি যখন কাঁদতে কাঁদতে চলে যায়, তখন শ্রাবণকেও লোকেরা এসে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শ্রাবণকে হত্যা করার চেষ্টা করার পর নিজেকে ক্ষমা করতে পারছিল না বৃষ্টি। বৃষ্টি মেনে নিতে পারছিল না যে সত্যিও শ্রাবণকে নিজের ভালোবাসার মানুষকে খুন করতে পারে। তাই বৃষ্টি আবারও ছুটে আসে শ্রাবণের কাছে, কিন্তু সেখানে আর শ্রাবণকে পায় নাও, শুধু দেখে মেঝেতে অনেক রক্ত পড়ে আছে। রক্ত দেখে বৃষ্টি ভেবে নেয় হয়তো শ্রাবণ মারা গেছে আর ওর লাশটা কেউ নিয়ে গেছে। এটা ভেবে বৃষ্টি পাগলের মতো ছুটে যায় আত্মহত্যা করতে। দৌড়াতে দৌড়াতে নীলের গাড়ির সামনে গিয়ে পড়ে বৃষ্টি। বাকিটা তো সবাই জানেনি। বর্তমানে নীল আর নীলের মাকে বৃষ্টির কাছে রেখে নিজের বাসায় চলে যায় শ্রাবণ। বাসায় পৌঁছে দ্রুত চলে যায় বাসার দরজার কাছে লাগানো সিসিটিভি ফুটেজ চেক করতে। 1 বছর আগের সেই দিনে সিসিটিভি ফুটেজ বের করে শ্রাবণ। সিসিটিভি ফুটেজে দেখতে পায় শ্রাবণ বাসা থেকে বেরিয়ে যাওয়ার একটু পরেই একটা লোকের সাথে শ্রাবণের বাসায় আসে বর্ষা। লোকটার মুখ ঠিক চেনা যাচ্ছে না, ঠিক কে এসে। বর্ষা বাসায় ঢুকেই সোজা চলে যায় শ্রাবণ আর বৃষ্টির রুমে। তারপর 15 থেকে 20 মিনিট পরেই আবারও বাসা থেকে দৌড়ে বেরিয়ে যেতে দেখা যায় বর্ষাকে। তবে বর্ষা যখন যাচ্ছিল তখন বর্ষার চোখ থেকে অঝরে পানি গড়িয়ে পড়ছিল। শ্রাবণ অনেক ট্রাই করেও বর্ষার সাথে আসা সেই লোকটার মুখটা দেখতে পারে না। বর্ষা চলে যাওয়ার একটু পরেই একটা ছুরি হাতে রাগী লুক নিয়ে বাসা থেকে বেরিয়ে যায় বৃষ্টি। সিসিটিভি ফুটেজটা দেখে ল্যাপটপটা একটা আছাড় দিয়ে ভেঙে ফেলে শ্রাবণ। তারপর মনে মনে বলে, কেন আগে আমার মনে পড়েনি সিসিটিভি ফুটেজের কথা? বর্ষা এমন কি করে গেল বা বলে গেল আমার বৃষ্টিকে, যে বৃষ্টি আমি হত্যা করতে ছুটে গেল? আর বর্ষার সাথে ওই লোকটা এবার গিয়েছিল। সব জানতে হবে আমায়, সব কিছু জানতে হবে। এমন হাজারো কথা ভাবতে ভাবতে মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে শ্রাবণের। রাগে নিজের চুলগুলো নিজেরই টেনে ছিঁড়তে ইচ্ছা করছে ওর। বিকেলে বৃষ্টির ঘুম ভাঙলে বৃষ্টি রিলিজ করে বাসায় নিয়ে আসে শ্রাবণ আর নীলদের নিজের বাসায় ফিরে যেতে বলে। ঘুম ভাঙার পর থেকে বৃষ্টি একদম চুপচাপ হয়ে গেছে, একটা কথাও বলছে না কারোর সাথে, এমনকি নীল বা নীলের মায়ের সাথেও না। তবে সবাইকে চিনতেও পারছেও। বাসায় নিয়ে এসে বৃষ্টির হাতে এক সেট কাপড় চোপড় দিয়ে বৃষ্টিকে ফ্রেশ হয়ে আসতে বলে শ্রাবণ। কিন্তু বৃষ্টি শ্রাবণের কথা না শুনে ব্যালকনিতে চলে যায়। বৃষ্টির এমন আচরণে কিছুটা রাগ হলেও রাগটাকে কন্ট্রোল করে বৃষ্টির জন্য খাবার নিয়ে আসে শ্রাবণ। তারপর ব্যালকনিতে গিয়ে খাবার মেখে বৃষ্টির মুখের সামনে ধরে শ্রাবণ বলে, হ্যাঁ করো বৃষ্টি, খাবারটা খেয়ে নাও। গতকাল থেকে কিছুই খাওনি তুমি। শ্রাবণের কথা শুনে মুখ ঘুরিয়ে নেয় বৃষ্টি। বৃষ্টিকে মুখ ঘোরাতে দেখে শ্রাবণ আবারও বলে, ভালোভাবে বলছি বৃষ্টি, সিন ক্রিয়েট না করে খাবারটা খেয়ে নাও, নইলে এর ফল কিন্তু ভালো হবে না তোমার জন্য। শ্রাবণের কথা শুনে শ্রাবণের হাত থেকে খাবারের প্লেটটা ধাক্কা দিয়ে ফেলে দেয় বৃষ্টি। তারপর উঠে চলে যেতে নেয় শ্রাবণের সামনে থেকে। তখনই শ্রাবণ উঠে দাঁড়িয়ে বৃষ্টির চুলের মুঠি ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে, সমস্যা কি তোর? কেন করছিস তুই আমার সাথে এমন? আমাকে খুন করতে চেয়েও শান্তি হয়নি তোর? আর কত কষ্ট দিতে চাস তুই আমায়? বল, কি করেছি আমি? কোন অপরাধে আমার সাথে এমন করেছিস তুই? উত্তর দে আমায়। শ্রাবণের কথা শুনে ঝাড়ি দিয়ে শ্রাবণের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল বৃষ্টি। তারপর রাগী গলায় বলে উঠল, কত শাস্তি দিতে চান আপনি আমায়? আর কত সহ্য করতে হবে আমায় আপনার এই মিথ্যে ভালোবাসা নামে অত্যাচারগুলো? অনেক হয়েছে, আর মানতে পারছি না আমি। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমি হারিয়েছি সবটা। আপনি আমার জীবনের একটা অভিশাপ ছাড়া আর কিছুই নয়। আমার থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছেন আপনি। আমার ভাবতেও ঘৃণা হয় যে আমি আপনার মতো একটা জঘন্য লোকে কখনো ভালোবেসেছিলাম। এক নিঃশ্বাসে এতটুকু বলে থামল বৃষ্টি। বৃষ্টির কথা শুনে রাগ যেন মাথায় উঠে গেল শ্রাবণের। শ্রাবণ বৃষ্টির হাত ধরে বৃষ্টিকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, কি করেছি আমি যে তুই আমাকে এসব শোনাচ্ছিস? বল আমায়, কি করেছি আমি? বৃষ্টি শ্রাবণকে নিজের শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, আর কি বাকি আছে করার মতো? আমার কাছ থেকে তোমার সবটা কেড়ে নিয়েছেন আপনি। আর কি বাকি আছে? আপনি আমার কাছে আসলেও ঘৃণায় আমার শরীরের মাঝে ঘিন ঘিন করে। আপনি আমার ভাই ভাবির খুনি
খুন করেছেন আপনি আমার মা বাবার মতো ভাই ভাবিকে। আমি নিজের চোখে দেখেছি সেই মর্মান্তিক দৃশ্য। কথাগুলো বলতে বলতে ফ্লোরে বসে পড়ল বৃষ্টি। দু চোখ থেকে পানি পড়ছে অঝরে। বৃষ্টির কথা শুনে দুপা পিছিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় শ্রাবণ বলল, তুমি এসব কি কি বলছো বৃষ্টি? আমি আমি খুন করেছি তোমার ভাই ভাবিকে? হ্যাঁ, আপনি খুন করেছেন আমার ভাই ভাবিকে। শুধু তাই নয়, নির্মমভাবে খুন করেছেন তাদের আপনি। আমি নিজের চোখে দেখেছি। তুমি এসব দেখলে কি করে বৃষ্টি? তোমার তো এতটুকু বলতেই বৃষ্টি উঠে দাঁড়িয়ে শ্রাবণকে থামিয়ে দিয়ে বলল, দেখতে চান কি করে জানলাম? হাসুন, আমার সাথে হাসুন আপনি। গল্পটির পরবর্তী পার্ট আসবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।